Okay, fine. This meeting is now being recorded. So be careful. আচ্ছা, সো টপিক 2 হচ্ছে আমাদের এই যে আর্কিটেকচার এবং ম্যাম প্রবলেম আসসালামু সলভ আলাইকুম। শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সো টপিক 2 হচ্ছে আমাদের বেসিক্যালি আর্কিটেকচার এবং প্রবলেম সলভিং, যেটা এইটার উপরে বেসিস করে এবং এটার মধ্যে যেগুলো হচ্ছে আমাদের সাব টপিক গুলো আছে সেগুলো একটু দেখে নিই। থিঙ্কিং অ্যাবাউট আর্কিটেকচার, দ্য ন্যাচার অফ প্রবলেম সলভিং ইন আর্কিটেকচার, ফর্ম জেনারেশন ইন আর্কিটেকচার, আর্কিটেকচারাল ইমপ্লিকেশনস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। চারটা টপিক আছে, মানে এই টোটাল আমাদের চ্যাপ্টারটার ভিতরে চারটা টপিক আছে। তো দেখা যায় কতটুকু আমাদের শেষ করা যায়। Thinking about architecture. Architecture may be considered to be the most important art form because it is a highly creative, functional, and aesthetic endeavor dealing with the lives and living of people. একটু আগে যে কথাগুলো বলছিলাম আমি, যে আসলে আমরা যতটাই অ্যাস্থেটিক বলি বা ফাংশন বলি না কেন, যেটাই মানে আহ কি বলবো, নিজেদেরকে লাইফস্টাইল থেকে বলি বা আর্কিটেকচারের সবকিছু যত ফ্যাশনেবল, যত উন্নত মানের, যত কিছু যত যাই হোক না কেন, আমরা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আমরা ডিল করি। এবং সেই জিনিসটা হচ্ছে কি, আসলে সেই সেন্সিটিভ দিকটা হচ্ছে মানুষের লিভিং, তাই না? লাইভস অ্যান্ড লিভিং অফ পিপল, নট অনলি দ্য লাইভস মানে তো জীবন, বুঝতে পারতেছেন, বাট অলসো দ্য লিভিং, মানে আমরা কিভাবে থাকা, মানুষের যে থাকা খাওয়া এবং লিভিং, সব পুরো ব্যাপারটাই আসলে আর্কিটেকচারের উপরে বিষয়টা মানে কি করতেছে, ডিপেন্ড করতেছে, ঠিক আছে? সো মডার্ন সিভিলাইজেশন ইজ ইনকনসিডারেবল without architecture playing its due role and building and build form are basis of modern day of civilization. একটা সুন্দর একটা কথা বলছে যে মডার্ন আর্কিটেকচার বা মডার্ন ডে অফ সিভিলাইজেশনে ব্যাপারটা হচ্ছে যে আসলে আর্কিটেক্টরা যদি তাদের যে ডিউ রোলটা আছে সেই রোলটা যদি কখনো প্লে না করে, ব্যাপারটা কিন্তু মানে কি হবে একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমরা হয়তো বা আর্কিটেকচার শব্দটা নতুন কিংবা আর্কিটেক্ট টার্ম গুলো নতুন আসছে, বাট বেসিক্যালি কিন্তু যেসব সিভিলাইজেশন হয়েছে বা হচ্ছে বা নতুন নতুন যত নতুন না কেন, আমি পুরাতন থেকে যদি নতুন সভ্যতার কথা চিন্তা করে বলি, সবকিছু কিন্তু আসলে আর্কিটেকচারাল ডেভেলপমেন্টই হয়েছে। আমাদের কিন্তু একটা মিসকনসেপশন আছে যে আর্কিটেকচার টার্মটা হয়তো বা নতুন, বা আর্কিটেকচার হয়তো বা আমরা এখন যেটা প্র্যাকটিস করতেছি সেটাকে আমরা আর্কিটেকচার বলতেছি। সো আগের দিনে যেটা হয়ে আসছে সেটা আসলে আর্কিটেকচার না। হ্যাঁ, ডেফিনেটলি তখন আর্কিটেকচার বা আর্কিটেক্ট এই শব্দগুলোর হয়তো বা তখনও ছিল না, স্থাপত্যবিদ্যা এই বিষয়গুলো অনেক পরে আসছে, মানে শব্দের মানে টার্মটা পরে আসছে, কিন্তু অনুশীলনটা কিন্তু ডেফিনেটলি হয়েছে সেই রোমানদের থেকে শুরু করে আপনার গ্রিকদের থেকে শুরু করে। আদারওয়াইজ আপনারা হিস্ট্রি কেন পড়তেন, তাই না? এবং হিস্ট্রি পড়ে আপনারা যেসব বিল্ডিং এর মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়তেছেন, বা রোমান আর্কিটেকচার বলি, গ্রিক আর্কিটেকচার বলি, হ্যাঁ, সে হাজার হাজার বছর পুরোনো যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পড়ছেন, একটা সিভিলাইজেশনের ক্যারেক্টারিস্টিক্সটা, এটা আমরা কেন পড়তেছি? এটা আমরা বোঝার জন্য পড়তেছি। এবং পড়ে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে পার্থক্য অনেক বেশি হলেও কতটা সফিস্টিকেটেড ছিল ওই ডিজাইন গুলা, তাই না? অথচ আপনি একটা জিনিস খুব মানে সাধারণভাবে চিন্তা করে দেখেন, ওই সময়কার হাইলি মোটিভ যেসব, হ্যাঁ, বা যেসব রিলিফ ওয়ার্ক গুলা, বা যেসব হচ্ছে ট্রিটমেন্ট বিল্ডিং এর, আপনি কিন্তু এখনকার একটা বিল্ডিং এও সেসব জিনিস কেন দেখতে পাচ্ছেন না? নট বিকজ অফ যে ওই বিল্ডিং গুলাতে ওই সময় হচ্ছে টেকনোলজি, এখন টেকনোলজি আসছে, এখন আর মানুষের এইগুলো কিন্তু না। এটা থেকে বড় কথা কি জানেন, ওই যে স্কিলফুল পিপলের অভাব, ওই স্কিলের ডিজাইন আমরা এখনো করতে পারতেছি না, বা ওই স্কিল মানে করতে পারতেছি না, মানে কি মাঝখান থেকে আসলে হারাই গেছে। আমি বর্তমানে তো একেবারে জাম্প করে চলে আসছি, কিন্তু আসলে জাম্প করে তো সিভিলাইজেশন হয় নাই, হাজার 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 বছর ধরে হয়েছে, ঠিক আছে? গ্রিকরা যখন রোমান থেকে একটু একটু করে নিয়ে করা শুরু করলো, তারপর গ্রিকদেরটা আবার টাস্কানরা কপি করলো, টাস্কান থেকে আবার বাইজেন্টাইনের দিকে চলে গেল, সবাই কি করলো একটু একটু করে নিতে নিতে কিন্তু আস্তে আস্তে করে ওই যে চেঞ্জটা তখন থেকে শুরু হয়ে গেছিল। এবং ফাইনালি যখন আমরা যেটাকে এখন মডার্ন আর্কিটেকচার বলি, এবং যেটা নিয়ে এত বেশি প্রাউড ফিল করি যে দিস ইজ মডার্ন, হ্যাঁ, মানুষের ওয়ে অফ লিভিং চেঞ্জ হয়ে গেছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে এবং সহজ হয়ে গেছে। সেটার সাথে কিন্তু টেকনোলজির অবদান যতটা বেশি, আপনি যদি ওইভাবে করে চিন্তা করে যান যে হ্যাঁ টেকনোলজি জিনিসটাকে সাপোর্ট করছে বলে আর্কিটেক্ট ব্যাপারটাকে এভাবে করে ডিজাইন করতেছে, বা টেকনোলজি যদি না সাপোর্ট করতো, আর্কিটেক্ট কিন্তু ওই টেকনোলজিটাকে টান দেওয়ার মতন করে ওই সময়টাতে, মাঝখানে আমি একটা গ্যাপের কথা বলছি, ওই সময়টাতে সেরকম কিছু হয় নাই, কিন্তু আগে হতো। সো ওই যে ব্যাপারটা, যে আগে যেটা রোমান সভ্যতা বলি বা গ্রিক সভ্যতা বলি, ওদের যে স্ট্রাকচার গুলো আছে ওগুলোকে কিন্তু আমাদেরকে অবহেলা করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো এটাই বলছে যে মডার্ন সিভিলাইজেশনটা আসলে যে এটা পুরোপুরি ইনকনসিভেবল হয়ে যাবে যদি কিনা আর্কিটেক্টরা তাদের রোলটা ফুল ভাবে প্লে না করে। One can view architecture as the art of conceiving new buildings for housing good performances of a state of stated functions and at the same time achieving a level of contemporary aesthetic standards. এগুলো আসলে আমি বলে ফেলছি একটু আগে, যে আপনি আসলে আর্কিটেকচারকে চাইলে এভাবেও দেখতে পারেন যে
নতুন নতুন বিল্ডিং টেকনিক, শুধু কিসের শুধু তাই না, নতুন নতুন হাউজিং যেটা কিনা উইথ গুড পারফরমেন্স এবং উইথ দ্য সেট অফ স্টেটেড ফাংশনস, মানে আমার ফাংশন গুলো আসলে বলে দেওয়া থাকতে হবে যে এই বিল্ডিংটার ফাংশনটা আসলে এইটা। এখানে যদি আমি একটা যদি কন্ডোমিনিয়াম কল করি, তো একটা কন্ডোমিনিয়ামে আমার শুধুমাত্র যে অ্যাপার্টমেন্ট থাকবে সেটা না, অ্যাপার্টমেন্ট থাকতে হবে, জিমনেশিয়াম থাকতে হবে, সুইমিং পুল থাকতে হবে, কমিউনিটি বিল্ডিং থাকতে হবে, সবকিছু থাকতে হবে। ঠিক আছে, সো সেট অফ স্টেটেড ফাংশনস, এবং এট দ্য সেম টাইম কি হতে হবে, টোটাল যে বিল্ডিংটা আমি বানাচ্ছি বা ডিজাইন করতেছি সেটার অ্যাস্থেটিক পারপাসটাকেও আমাকে সলভ করতে পারতে হবে, বা অ্যাস্থেটিক স্ট্যান্ডার্ডটাকে আমাকে অ্যাচিভ করতে পারতে হবে। ঠিক আছে, so further designing involves carefully coordinated attempts in transforming the concepts of the architect into buildable reality. পরবর্তী যে ডিজাইনের যে প্রসিডিউরটা সেটা আসলে সেটা কি ইনভলভ করতেছে, যে আমি একটা জিনিসকে চিন্তা ভাবনা করলাম, সেইটাকে আসলে টেকনোলজিক্যালি বিল্ড করাটা পসিবল কি পসিবল না, এগুলো দেখেন। আমি ফার্স্ট যে বলে ফেললাম যে আমরা কি জাহাজের ডিজাইন দেখে এত পছন্দ করি, এত কিছু করি, বাট সেটা কি আসলে বাংলাদেশে বিল্ড করা কখনো পসিবল, এই জিনিসটা কিন্তু কেউ চিন্তা করে না, না চিন্তা করে ফ্যাসিলিটেড হয়ে যায়। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং। এই যে থিঙ্কিং অ্যাবাউট আর্কিটেকচার, এই জিনিসগুলোর মধ্যে আসলে কম বেশি আপনারা ওই যে যেসব কমন কথাগুলো আমরা বলে আসছি বা পড়ে আসছি বা জেনে আসতাম, বা আমার মনে হয় ফার্স্ট হাফের ডিসকাশনটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, এখন একটু বোরিং এর দিকে বরং চলে যাচ্ছে, বিকজ ওই ডিসকাশনটাই কাইন্ড অফ দেখবেন যে রিপিটেশন হচ্ছে এখানে। আচ্ছা, আমি দেখি একটু শর্টকাট করা যায় কিনা। ডিলিং উইথ ক্লায়েন্ট প্রপারগুলো আমি বলে ফেলছি। না, এখানে একটু বলতে হবে। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে, does architecture concerns dealing with the new and artistic ideas about functional buildings and their realization in practice? এভাবে কি হচ্ছে, আর্কিটেকচার আসলে কি ইনভলভ করতেছে, একটা আর্টিস্টিক আইডিয়া কি কি ব্যাপারে, বিল্ডিংটা কত বেশি ফাংশনাল হবে, একটা ফাংশনাল বিল্ডিং এর আর্টিস্টিক আইডিয়া। আমি একদম আসলে এটা আসলে মানে একটা পাঁচ হতে পারে যে ফাংশনাল বিল্ডিং এর আর্টিস্টিক আইডিয়াই হচ্ছে আর্কিটেকচার, ব্যাপারটা এরকম। ওকে, সো এই জিনিসটাকে এবং এবং সেটার কি রিয়েলাইজেশন ইন প্র্যাকটিস। ঠিক আছে, ইট শুড বি বর্ন ইন মাইন্ড, আপনার মাথায় জিনিসটা উৎপন্ন হইলো। However, the architects that work for their clients are trying to satisfy their needs and expectations. Often the client can be a board rather than an individual. It makes the job much harder to convince a group of individuals on the different aspects of a proposed design solution. যে কথাটা আমি আগের ডিসকাশন আসলে বলছি কিছুটা, যে আপনার ক্লায়েন্ট যদি একটা গ্রুপ অফ পিপল হয়, নট এ সিঙ্গেল পার্সন, আপনার সিঙ্গেল কোনো ক্লায়েন্টের জন্য আপনি ডিজাইন করতেছেন, একটা গ্রুপ অফ পিপল। হ্যাঁ, সেই গ্রুপ অফ পিপলে আপনার বোর্ড অফ ডিরেক্টরিসরা আছে, হয়তো বা সেই গ্রুপেই টোটাল চেয়ারম্যান কয়েকজন, বা সরি চেয়ারম্যান তো একজনই হয়, চেয়ারম্যান বাদে মানে মেম্বার কয়েকজন, বা হচ্ছে আপনার জেনারেল সেক্রেটারি কয়েকজন, এরকম ভাবে। কিন্তু সবাই আসলে ইকুয়াল ভাগিদার বা ইকুয়াল, বা একবারে যদি সহজ ভাষায় বলি, ধরেন আপনাদের ইউনিভার্সিটি আপনাদের ক্লায়েন্ট, বোর্ড অফ ট্রাস্টিজ কতজন, 11 জন না 12 জন, কতজন জানি আছে আমি নিজেও জানি না। তো এই 11-12 জন সবাই কিন্তু ওরা কিন্তু একটা পার্টির অংশীদার, যদিও চেয়ারম্যান একজন, তো কি হয়েছে, বাকি কারোর মতামত কিন্তু ফেলে দিতে পারবে না। ঠিক আছে, সো এই যে দেখেন একটা বোর্ড অফ ট্রাস্টিস কে যখন আপনি কনভিন্স করতে যাবেন, সে আপনাদের নতুন বিল্ডিং, পার্মানেন্ট বিল্ডিং এন্ড ক্যাম্পাসেরই ডিজাইন নিয়ে আপনি তাদেরকে কনভিন্স করবেন, আপনার কিন্তু ওই যে শুধু চেয়ারম্যানকে কনভিন্স করে রাখছেন হবে না, প্রত্যেকটা ক্লায়েন্টকে আপনার বা প্রত্যেকটা মানুষকে আপনার আসলে কনভিন্স করতে হবে। তো এই কনভিন্সটা আসলে কি মানে আরো বেশি হার্ডার, একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে কনভিন্স করা থেকে একটা গ্রুপ অফ পিপলকে কনভিন্স করা আরো বেশি কঠিন ব্যাপার। So it is necessary for an architect to have knowledge, experience, and a confident demeanor in dealing with a client or a group of clients. আপনার কনফিডেন্স থাকাই লাগবে, এক্সপেরিয়েন্স নলেজ তো মাস্ট, কিন্তু কনফিডেন্স ছাড়া কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, once the job is in the hand, the architect has to assemble a team of specialists to sort out the design related issues to be able to develop a preliminary design scheme. আচ্ছা, সেপার আর্কিটেক্ট কিন্তু সবসময় টিম লিডার, এটা আপনি মানেন আর না মানেন, সব জায়গায় আপনি খেয়াল করে দেখবেন যে যত বড় গ্রুপ অফ পিপলই ডিজাইন করতে বসুক না কেন, হয়তো একটা ডেভেলপার কোম্পানির আন্ডারে একটা প্রজেক্ট থ্রো করা হয়েছে, সেই প্রজেক্টটাতে সেই ডেভেলপার কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার অনেক বড় পোস্টে আছেন, অনেকে অনেকে আছে এরকম, বা হয়তো বা অনেক বয়স্ক, হয়তো একজন আরবান প্ল্যানার আছেন, হয়তো বা বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, কেউ কিন্তু সোশ্যাল স্ট্যাটাসে কারোর থেকে কেউ কম না। অথচ সবসময় খেয়াল করবেন, সবসময় দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে টিম লিডার, একটা টার্মই থাকে আলাদাভাবে, টিম লিডার অলওয়েজ বি অ্যান আর্কিটেক্ট, সবসময় একজন আর্কিটেক্টই টিম লিডার হয়ে থাকে। ঠিক আছে, এটার একটা রিজন আছে। রিজন হচ্ছে আর্কিটেক্টের আসলে ওই অ্যাবিলিটিটা থাকে যে আপনি প্রত্যেকটা মানুষকে কনভিন্স করতে পারবেন, এবং দ্যাটস ওয়াই আপনাকে এই প্রত্যেকটা ফিল্ডের একটা অ্যাকোয়ারেবল নলেজ আপনার মাথায় রাখতেই হবে। আপনি চাইলে আপনি বলতে পারবেন না যে আমি তো ইলেকট্রিক্যাল কিছু বুঝি না, আমি কি এটা পড়ছি, এটা বলা যাবে না। আপনাদের কিন্তু এই কারণে কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়, যদিও আমি জানি
যে বাংলাদেশের আর্কিটেকচার স্কুলের কথাই যদি বলি আমি, প্র্যাকটিসের ব্যাপারটা হচ্ছে এরকম। সেদিন আমরা জিনিসটা ডিসকাস করতেছিলাম যে স্ট্রাকচারে ম্যাথে কি করাচ্ছে, মানে স্ট্রাকচারে কতগুলো ম্যাথ করাচ্ছে, বিম কলাম লোড হ্যান ত্যান, ওই পোলাপান খালি ম্যাথের পিছনেই মানে মাথাটা খাটায় ফেলতেছে। প্র্যাকটিক্যাল সিচুয়েশনে জিনিসটা কিভাবে সলভ করবে, কিভাবে একটা বিমের লোড বের করবে, আসলে কত বিম জানা দরকার, গ্রেটার বিম যাবে নাকি যাবে না, এই জিনিসগুলো মানে এটা আমাদের ল্যাকিংস। হ্যাঁ, এটা আসলে কি বলবো, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা ইনস্টিটিউশনালি ল্যাকিংস, যেটা শো করা হয় না। কারণ কি, ইনস্টিটিউশন গুলো তো আসলে কিছুটা হলো আপনার ইকোনমিক্যাল একটা চিন্তা ভাবনাও করে, এটা তো বুঝতেই পারতেছে না। ওদের সিভিল ডিপার্টমেন্টে আরেকজন টিচার আসছে, সেই টিচারকে ওরা আস্তে করে মানে কনভার্ট করে দেয় আর্কিটেকচার। কিন্তু আর্কিটেকচারে কোনো সাবজেক্ট, আমি রিপিট করতেছি কারণ মাথায় যদি এটা থেকেও থাকে, আসলে আর্কিটেকচারে কোনো সাবজেক্টই আর্কিটেক্ট ছাড়া পড়া উচিত না। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার সে সাথে অ্যাকোমোডেট করতে পারে, বাট বোথ অ্যান আর্কিটেক্ট অ্যান্ড স্ট্রাকচার বা একজন সিভিল ইঞ্জিনিয়ার শুড বি কম্প্রিহেন্ডেড উইথ ইচ আদার। কারণ এটা ছাড়া আসলে আপনি কখনো রিলেট করতে পারবেন না, কখনোই আপনি ফিল্ডে কি হচ্ছে না হচ্ছে আপনাকে কিন্তু গদবাঁধা ওনার কাজ। আপনি প্রত্যেকটা মানুষের সাইকোলজিক্যাল পার্সপেক্টিভটা আলাদাভাবে যদি চিন্তা করে দেখেন তাহলে উনি বুঝতে পারবেন। উনি একটা মানুষ নিয়ে আলাদা একটা ডিপার্টমেন্টে পড়াচ্ছে, সেই ডিপার্টমেন্ট চালাচ্ছে বা সেই ডিপার্টমেন্টের নিয়েই ওনার আসলে ধ্যান জ্ঞান। ওনাকে হঠাৎ করে দেওয়া হয়েছে আপনার ডিপার্টমেন্টে দুটো এক্সট্রা ক্লাস নিতে, ওনার কিন্তু কনসার্নটা অতটুকুই হবে যে আর দুটো ক্লাস নিয়ে শেষ করে আমি চলে যাই। ঠিক আছে, সো ফ্যাক্ট ইজ দ্যাট যে এইভাবে করে করে আসলে স্টুডেন্টরা বঞ্চিত। আমি কিন্তু এটা আপনাদের ইনস্টিটিউশনের কথা বলতেছি না, আমি বারবার রিপিট করতেছি, এটা বুয়েট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে এটা সেম প্র্যাকটিস, প্রত্যেকটা স্কুলে। হ্যাঁ, তো কিছুটা কারিকুলাম এখন চেঞ্জ আনা হচ্ছে, যে বুয়েটার ইয়াতে দেখলাম ওরা ওই দিন আইপির একটা মিটিং এ এই ব্যাপারটা নিয়ে অনেক মানে ডিসকাশন হয়েছে। তো বুয়েট আর আহসানুল্লাহ আর হচ্ছে ব্র্যাক, তিনটা ইউনিভার্সিটি বোধহয় ওরা অফার করবে যে এখন থেকে স্ট্রাকচারের সিলেবাসটা ওরা চেঞ্জ করতে যাচ্ছে। সো এইভাবে আসলে যেমন আমরা যখন ইলেকট্রিক্যাল ইয়েটা পড়ছি, কোর্সটা করছি, আমার কাছে মনে আছে আমাদের ইলেকট্রিক্যাল টিচারই পড়াইছেন, মানে ওই ডিপার্টমেন্টের টিচারই পড়াইছেন, বাট হি ওয়াজ এ ভেরি গুড পার্সন। তো উনি আমাদেরকে আসলে প্র্যাকটিক্যালি সিচুয়েশনটা এবং প্র্যাকটিক্যালি লেআউট ডিজাইন করাটা শিখাই দিচ্ছিলেন। হ্যাঁ, এটা মানে ইট ওয়াজ এ ভেরি মানে কি বলবো, এখন বুঝি, এখন প্রফেশনাল লাইফে এসে বুঝি যেটা কতখানি ইউজফুল ছিল। আমাকে যদি এখন কেউ একটা ইলেকট্রিক্যাল একটা লেআউট করে দিতে বলে আমি কিন্তু করে দিতে পারবো। অনেকেই আসছে, আমি দেখছি যে আমার পরবর্তীতে আমার জুনিয়ররা আসছে আমার ইনস্টিটিউশন থেকেই, তারা হয়তো হেজিটেট করতেছে বা একটা সেকেন্ড থট দিচ্ছে, বিকজ অফ হোয়াট, ওই টিচারকে তারা পায়নি, তারা হয়তো অন্য একজন টিচারকে পাইছে। তো ইট ডিপেন্ডস। হ্যাঁ, তো এটা আসলে ইনস্টিটিউশনের সব মানে ডিসিশন তো আসলে ইয়াদের হাতে থাকে না, এটা তো কিছু কি বলবো অথরিটির হাতেও থাকে। সো ফ্যাক্ট ইজ দ্যাট যে আমাদের স্কুলের এই প্র্যাকটিসটা আসলে চেঞ্জ না করা হলে হয়তো আপনারা রিলেট করতে পারবেন না ব্যাপারগুলো, বাট এই যে কারিকুলামে যেটা দেওয়া আছে এটা কিন্তু চিন্তা ভাবনা করেই দেওয়া হয়েছে। আর্কিটেক্টকে আসলেই জানতে হয় মেকানিক্যাল রুমের ডিজাইন কি হবে, আর্কিটেক্টকে আসলেই জানতে হয় একটা ইলেকট্রিক্যাল লেআউট কি হবে, স্ট্রাকচার তো জানতে হয়ই, এটা তো আপনারা বুঝেনি। ঠিক আছে, আপনি বিশ্বাস করেন আপনি যতই সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেন যাই দেন একটা কাজও করবেন আপনার আপনার কথা ছাড়া, আমাদেরকে জ্বালায় শেষ করে ফেলে। একদম সকাল 8টা থেকে ফোন দেওয়া শুরু করে, মানে যদি কোনোদিন যদি সাইটে না যাই একদম 8টা থেকে ফোন দেওয়া শুরু করে রাত মানে যতক্ষণ পর্যন্ত তারা সাইটে থাকবে ততক্ষণ, ম্যাডাম এইটা কি দিব, ওইটা কি দিব, এটা রেশিও কি দিব, এটা কতটুকু ঢালবো, এটা কি এখানে ঢালাই হবে না এটা কি হবে, এই ব্লকটাতে কি এটা নিচে কি ফাউন্ডেশন, মানে সব ড্রয়িং দেওয়া আছে, সব কিছু করা আছে, স্টিল একটা কিচ্ছু করবে না না জিজ্ঞেস করে, বিকজ মানে দে হ্যাভ দ্যাট ল্যাক অফ কনফিডেন্স। এইটাই হচ্ছে আপনাদের ভিতরে আসলে গ্রো করার ব্যাপার। আপনি অতটুকু কনফিডেন্স আপনার ভিতরে গ্রো করে ফেলতে হবে যে আপনি একটা কমান্ড করলে সেটা যেন অ্যাকসেপ্টেবল হয়। ঠিক আচ্ছা, সো এই ব্যাপারটা আসলে বলতে চাইছে যে দ্য আর্কিটেক্ট লিডস দ্য টিম মিটিংস ইন দ্য লাইট অফ দ্য কনসেপ্ট অর কনসেপ্ট হি অর শি হ্যাজ ইন হিজ অর হার মাইন্ড উইথ এ ভিউ টু অ্যারাইভ at an agreed set of design determinants which will form the basis of his or her design explorations। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন যে আর্কিটেক্ট কেন ডিজাইন টিমটাকে লিড করে, বিকজ আর্কিটেক্ট যখন ডিজাইন টিমটাকে লিড করতেছে তার মাথায় তো আইডিয়া আসছে, তার মাথায় তো এক্সপ্লোরেশনটা আসছে যে সে এই কাজগুলো করাবে এতদূর। এর পরবর্তীতে যে ব্যাপারগুলো আছে, যারা স্পেশালিস্ট আছেন বা যারা যেটা বললাম অন্যান্য ফিল্ডের লোকজন আছেন, তাদের কাজ হচ্ছে শুধু তাদের সেক্টরের অংশটুকু গ্র্যাপ করা। আর্কিটেক্ট ফুল ডিজাইন কনসেপ্টটাকে ব্রিফ করবে, ফুল উনি কি চাচ্ছে না চাচ্ছে কিভাবে চাচ্ছে সেটা সে সবকিছু সবাইকে বুঝাই দিবে। বোঝানোর পরে তার কাজ হচ্ছে যে আচ্ছা এই প্রশ্নটা উনি এভাবে চাচ্ছে, তাহলে এটা কিভাবে ডিজাইন করতে হয় আমি চিন্তা করে দেখি। ব্যাপারটা কিন্তু এভাবেই আগায়। ওকে, the process continues through a number of development sessions। ডেফিনেটলি প্রসেসটা তো একদিনে শেষ হয়ে যাবে না, এই ডেভেলপমেন্ট সেশন আসলে চলতেই থাকবে। টিম অফ এক্সপার্ট বলে এদেরকে, ডেফিনেটলি সবাইকে টিম অফ এক্সপার্ট বলা হয়। আমরা বলতাম যে এরকম সোশ্যাল এক্সপার্ট, এনভায়রনমেন্ট এক্সপার্ট, সবাইকে আলাদা আলাদা এক্সপার্ট বলা হয়। এই এক্সপার্টদের সাথে আপনার সেশনে মিটিং করতে হবে। আমি কিন্তু একদম একজন টপ লেভেলের মানে টিম লিডারের
পজিশন থেকে আসলে আমি মানে যখন আপনারা ওই পজিশনটা অ্যাচিভ করবেন কখনো তখন বুঝতে পারবেন এই কথাগুলো আসলে কতটা বেশি রিলেটেড। আমি নিজেও এটা অ্যাচিভ করি না, বাট ভুল বুঝেন না, আমি নিজেও এখনো জুনিয়র লেভেলেই আছি বা মিডিয়াম লেভেলে আছি। তো আমিও আলটিমেটলি ওই যে টপ টিম লিডার যে আছেন তার সবকিছু ওইভাবেই মেনটেন করি বা ওইটাও শুনতেছি বা তার যে উনি যে ডিসিশন গুলো দিচ্ছেন ওটা আসলে এক্সিকিউট করতেছি আমরা। ঠিক আছে। সো আমাদের ওই পর্যায়ে যেতে আরো 20-30 বছর হয়তো বা লেগে যাবে। সো বাট আমাকে তো শিখাইতে হবে, জানাইতে হবে এখনই আপনাদেরকে। আমি সেই জায়গাটা থেকে কথা বলতেছি আপনাদেরকে শেখানোর জন্য যে একজন টপ টিম লিডারের কাজই হচ্ছে যে উনি ওনার ব্রিফ টোটাল যত টিমের বাদ বাকি যত এক্সপার্টার আছেন তাদের সবার কাছ থেকে সেই কাজটা যেন আদায় করে নিতে পারে, এই ব্যাপারটা হচ্ছে তার, তাকে সেই কনফিডেন্সটা শো করতে হবে। এবং এগ্রিমেন্ট এগ্রিমেন্ট এগুলো তো আসলে থাকবেই। আর কি বলতেছি, in connection with developing architecture design for a given set of requirements of conditions, certain axioms concerning the architecture need to be kept in mind, which are as follows. কি কি জিনিসগুলা মনে রাখা উচিত, মাইন্ডে রাখা উচিত? আবার বলছি, সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, দিস আর নট যে এরকম ড্রয়িং করতে হবে, এভাবে এটা করতে হবে, গ্রাফিক্স ভুল করা যাবে না, ওয়ার্কিং ড্রয়িং ঠিক করতে হবে, এগুলো না। সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে কি কি জিনিস একজন আর্কিটেক্টের মাথায় রাখা উচিত? সাইট অ্যান্ড দ্য আর্কিটেকচার অন ইট মাস্ট হ্যাভ এ গুড ম্যাচ। ওকে, দ্য প্ল্যান ইজ দ্য এসেন্স অফ এন আর্কিটেকচারাল ডিজাইন। খুব সুন্দর একটা কথা বলছে। প্রথমটা তো বুঝতেই পারতেছেন যে সাইট এবং আর্কিটেকচার এটার একটা গুড ম্যাচ হইতে হবে। আপনার সাইট আছে একটা স্কোয়ার শেপে, আপনি এর মধ্যে একটা ট্রায়াঙ্গেল বিল্ডিং বসাই দিচ্ছেন, জীবনে ওইটা ম্যাচ করবে না। এত বেশি নেগেটিভ স্পেস গ্রো করবে যে ওই নেগেটিভ স্পেস আপনি জীবনে সলভ করতে পারবেন না কি হচ্ছে। তারপরে ধরেন সেকেন্ড কথাটা বলছে, প্ল্যান ইজ দ্য এসেন্স অফ এন আর্কিটেকচার ডিজাইন। আমরা অফেনলি কি চিন্তা করি যে প্ল্যান তো আসলে দেখা যায় না, বিল্ডিংটা এলিভেশনটা যেরকম হবে ব্যাপারটা আসলে সেরকমই না, নেভার। প্ল্যানিং হচ্ছে আসল সৌন্দর্য। আপনি যদি খুব সুন্দর করে একটা প্ল্যান সলভ করেন, একটা স্ট্রং জিওমেট্রিক্যাল গ্রাফিক্স দিয়ে আপনি প্ল্যান সলভ করেন, আপনি দেখবেন আপনার বিল্ডিং ফাংশনালি যত সুন্দরভাবে ওয়ার্ক করতেছে, অ্যাস্থেটিক্যালি বিউটিফুল হয়ে গেছে সবকিছু। প্ল্যানিং হচ্ছে আসলে আর্কিটেকচার ডিজাইনের এসেন্স। এলিভেশন গিভস দ্য ভিজুয়াল ক্যারেক্টার অফ এ বিল্ডিং। ঠিক আছে, এলিভেশনটা আসলে কি হয়, শুধুমাত্র বিল্ডিংটার একটা ভিজুয়াল ক্যারেক্টারটা দিচ্ছে বা শো করতেছে। সেকশনসটা কি দিচ্ছে, সেকশনস থ্রু এ বিল্ডিং শো কোয়ালিটি অফ ইনডোর স্পেসেস। দেখেন, তাহলে প্রত্যেকটা সেক্টরকে আসলে এখানে ভাগ করা হয়েছে যে প্ল্যান কিসের জন্য দরকার, এলিভেশন কেন দরকার, সেকশন কেন দরকার, এগুলো কখনো আপনাদের মাথায় আসে নাই যে আমি কেন দিচ্ছি? উইদাউট মানে কনসার্নিং অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে মিস্ত্রিকে বুঝাই দিতে হবে, কন্ট্রাক্টরকে বুঝাই দিতে হবে, এগুলো বাদেও আমি তাহলে তাহলে এটাই যদি মানে পারপাস হবে, তাহলে আপনাদের এই স্টাডি লেভেলে এটা কেন শিখাচ্ছি আমরা, বা স্টুডিওতে আমরা কেন শিখাচ্ছি, স্টুডিওতে আমরা কেন রিকোয়ারমেন্ট দেই যে এলিভেশন করতে হবে, সেকশন করতে হবে, 3-4টা সেকশন করতে হবে। বিশেষ করে সেকশনের রিকোয়ারমেন্ট কিন্তু সব সময়ই দেওয়া থাকে। এলিভেশন মাঝে মাঝে মাফ করলে করাও হয়, বিকজ মডেল থাকে, 3D থাকে, অনেক কিছু থাকে। বাট সেকশনের রিকোয়ারমেন্ট মাস্ট, বিকজ অফ হোয়াট, বিকজ অফ দ্যাট সেকশনই আপনাকে দেখাবে একটা বিল্ডিং এর যে আপনি ইনডোর স্পেসের কোয়ালিটিটা আসলে কত ভালোভাবে ডিজাইন করতে পারছেন। ঠিক আছে, বিল্ডিং সাইট ইন্টারাকশনস মাস্ট বি গিভেন ডিউ ইম্পর্টেন্স। সাইটের সাথে বিল্ডিং এর একটা ইন্টারাকশনটাও আসলে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার। সেই ইন্টারাকশনটা কেমন, যেটা কিনা আমরা বলি সলিড বয় রিলেশনশিপ বা বাইরের আউটডোর ইনডোর রিলেশনশিপটা, এটাই হচ্ছে সেই সাইটের সাথে বিল্ডিং এর ইন্টারাকশন। ওকে, সেপার আমার সাইটে যদি কোনো পাশে লেক থাকে, সেই লেকের দিকে আমি একটা ওপেন অ্যাপিয়ারেন্স দিব বা অ্যাপারচার দিব। হ্যাঁ, ওখান থেকে যেন দেখা যায়, সাইড ভিউটা যেন সুন্দর হয়। যদি কিচ্ছু না থাকে, একদম নয়েজি ব্রিজ, বাজে রোড, বা ওই পাশে একদম একটা হিলস এরিয়া, চেষ্টা করব যত কম সম্ভব ভিউ দেওয়া যায়, কিন্তু যেন আমার এয়ার কোয়ালিটিটা অ্যাচিভ হয়। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটা মানে পয়েন্টই আসলে বিল্ডিং এর সাইটের সাথে ইন্টারাকশন করে তৈরি করা উচিত। আচ্ছা, তারপর আরো বলছে there are a number of elements that shape the architecture and this must be well understood for proper handling so that architectural design may be considered considered comprehensively. Okay, সো ফ্যাক্ট ইজ দ্যাট যে এরপরে এটা ছাড়াও আরো অনেক কিছুই থাকে, সেগুলোও আসলে প্রপার ভাবে হ্যান্ডেল করা উচিত। তুমি বুঝতে পারছেন যেমন কি কি এলিমেন্ট বলতেছে, পয়েন্ট, লাইন, প্লেন, এগুলো হচ্ছে আপনারা পড়ে আসছেন সব ডিজাইন থিওরিতে, এগুলো পড়ে আসছেন। ফর্ম, স্পেস, স্কেল, প্রপোর্শন, লাইট, শেড অ্যান্ড সো অন, প্রত্যেকটা পয়েন্ট আপনারা পড়ে আসছেন ডিজাইনের থিওরি গুলোতে, যে ডিজাইন থিওরি 1, ডিজাইন থিওরি 2 তে, যে এইসব এলিমেন্টস গুলো কিভাবে আসলে ডিজাইনে ইনকর্পোরেট করা উচিত। অলসো দেয়ার আর সার্টেন ডিজাইন প্রিন্সিপালস হুইচ গাইড আর্কিটেকচারাল ডিজাইন, যেমন ব্যালেন্স, হারমোনি, কন্টিনিউটি এন্ড এমফাসিস। এটা নিয়ে তো কারো কোনো সন্দেহই নেই, সবাই পড়ে আসছেন। সো এতক্ষণ যেগুলো আমরা বললাম সবকিছু আসলে ডিজাইন ডিসিশন গুলো আমরা কিভাবে নিব, প্রবলেম কিভাবে সলভ করবো ওই ব্যাপারে। আর সেটার সাথে যেটা বলছে যে বেসিক ডিজাইন করার জন্য আমাদের কি কি করা দরকার, এই লাস্টে যে পয়েন্টগুলো কথা বললাম, এগুলো তো আমরা আসলে আলাদাভাবে ডিজাইনে শিখি, সরি ডিজাইন থিওরিতে আমরা শিখি এটা। আচ্ছা,
সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছি, গুড, তাড়াতাড়ি আগাচ্ছে। দ্য নেচার অফ প্রবলেম সলভিং ইন আর্কিটেকচার। আচ্ছা, এই যে বলছি যে বারবার প্রবলেম সলভিং এর ব্যাপারটা, আর্কিটেকচারের প্রবলেম সলভিং এর নেচারটা আসলে কি? প্রবলেম সলভিং ইজ দ্য পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ, তাই না? আপনাদের প্রত্যেকটা দিনে সারাদিনই আপনাদের কিছু না কিছু প্রবলেম সলভ করতে হচ্ছে, সেটা আমার এই সাইট রিলেটেড হোক, আর্কিটেকচার রিলেটেড হোক, ফ্যামিলি রিলেটেড হোক, এনিথিং রিলেটেড হোক, কোনো না কোনো প্রবলেম করতে সলভ আমাদের করতে হচ্ছে। Problem solving means with a goal in mind, but not necessarily an apparent way as well to reach the goal. আমাদের কিন্তু প্রবলেম সলভিং এর ব্যাপারে একটা গোল মাথায় থাকে যে জিনিসটা আসলে অ্যাচিভ করতে হবে। সেপার আমার সাইটে একটা প্রবলেম হয়েছে, কি প্রবলেম হইতে পারে? সাইটে এই ম্যাটেরিয়ালটা আমার জায়গা মতো পৌঁছায় নাই বা সময় মতো পৌঁছায় নাই। আমার মাথায় কিন্তু কাজ করতে থাকবে যে যেভাবে হোক এই ম্যাটেরিয়ালটা আমার এই সাইটে জায়গা মতো পৌঁছাইতে হবে, ঠিক আছে? তো ওই জিনিসটা হচ্ছে আমার গোল। এখন কি বলতেছে যে সেই গোলটা নেসেসারি না যে ইন অ্যান অ্যাপারেন্ট ওয়ে টু ওয়েল টু রিচ দ্যাট গোল, এই গোলটা রিচ করার জন্য আমাকে এই ওয়েটাই আগাইতে হবে, এটা কিন্তু নেসেসারি না। সেই ওয়েটা কি? এখন আমার কাছে মনে হইতেছে যে আমি সেপার, আমি আরেকটু মানে একদম প্র্যাকটিক্যাল সিচুয়েশন দিয়ে জিনিসটা বুঝাচ্ছি, যেহেতু এই প্রবলেমটাই বললাম যে আমার ম্যাটেরিয়ালটা আমি যে সাপ্লায়ার ছিল সে আমাকে প্রোভাইড করতে পারে নাই, ঠিক আছে? অন টাইম কন্ট্রাক্টর তার কাছ থেকে এটা নিতে পারে নাই। তো কন্ট্রাক্টররা তো এসে যা করার তাই করে, আর্কিটেক্টের কাছে এসে ঘ্যান ঘ্যান করে, দিতে পারি না ম্যাডাম, দিতে পারে না, দিতে পারে নাই, দেখেন তো কি অবস্থা। সো আমি কি করব? আমি কিন্তু ওই সাপ্লায়ারকে ফোন দিব বা সাপ্লায়ারকে আমি একটু কড়া ভাষায় বলবো যে আপনি কেন দিতে পারলেন না, এটা কিন্তু আপনার এই টাইমের মধ্যে আসা দরকার ছিল, আসার কথা ছিল, আপনি দিতে পারেন নাই, উই হ্যাভ টু ডিউ মানে ফাইন ইউ, তাই না? আপনাকে আমাদেরকে একটা ডিউ করে দিতে হবে, একটা ফাইন করে দিতে হবে, বা আপনার ম্যাটেরিয়াল থেকে এত পার্সেন্টেজ একটা আমি কেটে রাখবো। দিস ইজ কাইন্ড অফ এ ওয়ে অফ সলভিং। কিন্তু আমি কিন্তু করতে পারি না কি, আমি বলতে পারি না চাইলেই আপনার কাছ থেকে আমি আর নিবই না ম্যাটেরিয়াল, আমি অন্য সাপ্লায়ারের কাছে যাচ্ছি যারা আজকে আমাকে সাপ্লাই দিতে পারবে। এটা আসলে তার মানে হচ্ছে আমি চুক্তি ভঙ্গ করতেছি। আমার তো শুরুতে একটা চুক্তিনামা করা ছিল, তাই না? সবকিছুতে স্বাক্ষর করা ছিল, এই সাপ্লায়ারের সাথে, এই কন্ট্রাক্টরের সাথে, সবার সাথে আমার চুক্তিবদ্ধতা হয়ে গেছে। এখন ওরা যদি ডিলে করে, ওরা সেটার জন্য শাস্তি যোগ্য যা যা করা আছে সেগুলো ওরা পেতে পারে, কিন্তু আমি আসলে চাইলেই এদের সাথে ডিল ক্যান্সেল করে দিতে পারি না। ডিল ক্যান্সেল করতে হলেও আমাকে একটা নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে আগাইতে হবে। সেই কথাটা এখানে আসলে বলছে। তো we may identify three distinct stages in the process of solving a complex problem. হ্যাঁ, এখন দেখেন এই যে ডিজাইনের প্রবলেমের কথা যেটা বলে আসছিলাম, তাই না? যে কি করতে হবে, আমাদেরকে তিনটা স্টেজে ভাগ করে ফেলতে হবে। আবার দেখেন সেটা রিপিটেশন হচ্ছে। সো দিস ইজ ভেরি ইজি, এটা কোয়েশ্চেন করলে কিন্তু পারা উচিত, দুইবার রিপিটেশন হচ্ছে। যে তিনটা স্টেজ কি কি? প্রথমটাই হচ্ছে মানে সেটা আমার ডিজাইন প্রবলেম হোক, নরমাল প্রবলেম হোক, যাই হোক না কেন, তিনটা স্টেজে আমরা সলভ করতে পারি। ফার্স্টে হচ্ছে আমাকে কি করতে হবে, ছোট ছোট স্মল ম্যানেজেবল সেগমেন্টে প্রবলেমটাকে আমাকে ভাগ করে ফেলতে হবে। ভাগ করে ফেলার পরে তারপরে কি করতে হচ্ছে, কনসিডারিং এ রুল অর হাইপোথিসিস টু সলভ দ্য পার্টিকুলার সেগমেন্ট অফ দ্য প্রবলেম। একটা প্রবলেমের সেগমেন্টকে সলভ করার জন্য আমাকে একটা মানে হাইপোথিসিস দাঁড় করাতে হবে, বা এই যে এই নিয়মের মাধ্যমে আমি এই সেগমেন্টটাকে সলভ করব, ঠিক আছে? স্টেজ থ্রিতে এসে বলতেছে যে ইভ্যালুয়েটিং দ্য রুল অর দ্য হাইপোথিসিস অ্যাজ টু ইটস ভ্যালিডিটি। আমাকে স্টেজ থ্রি মানে হচ্ছে কি পরবর্তী ধাপ, না কিন্তু এগুলো আসলে একটা পরেই একটা করতে হয়। ধরেন আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যদি বলি যে আমি কি করতেছি, আমার ফার্স্ট স্টেপে হচ্ছে সাইট অ্যানালাইসিস, তাই না? আমি কয়েকটা স্মল সেগমেন্টে আমি ভাগ করে ফেলতেছি যে আমাকে সাইট অ্যানালাইসিস করতে হবে, একই সাথে সারাউন্ডিং সবকিছু, তারপরে আমাকে এই ড্রয়িং প্রিপেয়ার করতে হবে, কনসেপচুয়াল এটা প্রিপেয়ার করতে হবে, সবকিছু। এখন সাইট অ্যানালাইসিস করতে যে আমি হাইপোথিসিসটা কি করতেছি, সেপার আমি চিন্তা করতেছি যে আমি সাইট সার্ভিংটা এটা এটা এইভাবে ভাবে করে এতদিনের মধ্যে শেষ করে ফেলবো, ওকে? এটা আমার হাইপোথিসিস। আচ্ছা, এটাতে আমার কোনো প্রবলেম হলো না, এটা আমার ওকে হয়ে গেছে। প্রবলেমটা কোথায় হওয়া শুরু করছে? যখন থেকে আমি কনসেপচুয়াল ড্রয়িং থ্রো করা শুরু করছি তখন থেকে আমার প্রবলেমটা হওয়া শুরু করছে। এই এই তখন আমাকে দেখতে হবে যে আমি যে এই ওয়েতে ডিজাইনটা করতে চাচ্ছি, সে আমি একটা অ্যাক্সিস ধরে ডিজাইন করতে চাচ্ছি যে আমার, বা একটা নোডাল পয়েন্টকে মাথায় রেখে ডিজাইন করতে চাচ্ছি, আমার তো কিছু একটা প্রি কনসেপ্ট তো আমার মাথায় থাকে, তাই না? সবার মাথায় তো একটা প্রি কনসেপ্ট থাকে যে এইটাকে রেসপেক্ট করে আমি ডিজাইনটা শুরু করতে চাই। সেইটা আসলে কাজ করতেছে কিনা এটা আপনার কনসেপ্ট লেভেলেই ইভ্যালুয়েশনটা করে ফেলতে হবে, যাতে করে কিনা ওই কনস্ট্রাকশন লেভেলে গিয়ে আপনাকে না ব্যাপারটা ধরা পড়তে হয় যে এখন তো আমার এটা হচ্ছে না, তার মানে কিন্তু পুরো প্রজেক্ট লস। আপনাকে আবার নতুন করে মাস্টার প্ল্যান করতে হচ্ছে, নতুন করে সবকিছু করতে হচ্ছে, তাই না? সো এটা কনসেপচুয়াল লেভেলে এই হাইপোথিসিস গুলো ইভ্যালুয়েট করে ফেলতে হবে যে এটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে। এখানে যদি আমি একটা ওয়াল তুলে দেই, একই সাথে আমার ঠিক আছে আমি একটা প্রাইভেসি মেনটেন করতে পারলাম, নয়েজও ব্যারিয়ার হইলো, সবই হইলো, কিন্তু আমার ভিউটা তো আটকায় গেল। এদিকে কি আমার ভালো ভিউ আসছে না খারাপ ভিউ আসছে? এই যে ব্যাপারগুলো একটার সাথে একটা রিলেট করা, দিস ইজ কল্ড দ্যাট ইভ্যালুয়েটিং দ্য রুল অর হাইপোথিসিস অ্যাজ টু ইটস ভ্যালিডিটি। আমি কি এই স্টেজ তিনটা কি বোঝাতে পারছি?
জি মিস পারছেন। আচ্ছা, তারপরে দেখো বলছে যে কিছু প্রবলেম গুলো কি আছে সাডেনলি সলভ করা পসিবল। হ্যাঁ, সাডেনলি কিছু প্রবলেম গুলো সলভ করা পসিবল যখন কিনা ওই যে যেটা রিস্ট্রাকচার করা, আমি যেটা বললাম যে কিছু প্রবলেম আছে আমার সাইটে রাইজ হয়ে গেছে যেটা আসলে সাডেনলি কোনোভাবে রিস্ট্রাকচারিং করে সলভ করা পসিবল, বাট মোস্ট প্রবলেম কি হয় রিকোয়ার এ সাস্টেইনড এফোর্ট ওভার এ পিরিয়ড অফ টাইম লিডিং টু এ সিকোয়েন্সিয়াল সলিউশন। হ্যাঁ, বেশিরভাগ প্রবলেমই আসলে একটা সময় নিয়ে সিকোয়েন্সিয়াল সলিউশনটা আসলে বের করা উচিত, যে কথাটা আমরা একদম ক্লাসের শুরুতেই স্টার্ট করছিলাম। আমি কথাটা দিয়েছি আমরা আসলে চাইলেই হুট করে একটা ডিজাইন ঠাস 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 করে প্রপোজাল দিয়ে সেটাকে আসলে রেডি করে ফেলার থেকে একটু সময় নিয়ে ডিজাইন ডিসিশনটা ভালোভাবে চিন্তা ভাবনা করে ইভ্যালুয়েশন করে দেখে সবকিছু করে তারপরে এটা প্রপোজালটা দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর তারপরে যে কথাগুলো বলছে এই যে হিউরিস্টিক প্রবলেমের ব্যাপারটা, আমি সব এগুলো আসলে পড়ানো হয়ে গেছে, এটা আর আমি রিপিট করছি না। ঠিক আছে, জেনারেল একটা স্ট্র্যাটেজি হচ্ছে হিউরিস্টিক্স ব্যাপার, যেটা যেটা কিনা হচ্ছে বলছিলাম যে কিছু থাম্ব রুলস আছে, সেই থাম্ব রুলস এর মাধ্যমে যদি আমরা প্রবলেমগুলোকে সলভ করার কিছু ওয়ে থেকে যায়। এই যে বলা হচ্ছে বিন মেনশন আন্ডার টপিক 1 দেখে লেখা আছে। আচ্ছা, thus one of the most important factors in influencing problem solving is the individual's experience, both immediate and the past, but past experiences sometimes lead to analysis of problems in restricted and unhelpful ways। আচ্ছা, একটা বলছে যে একটা প্রবলেম সলভিং এর আরেকটা সব থেকে ভালো উপায় হইতেছে যে আমি পাস্টে যে জিনিসটা আসলে এক্সপেরিয়েন্স করে আসছি সেই এক্সপেরিয়েন্সটা থেকে আমি বুঝতে পারতেছি যে এই জিনিসটা এখানে ইউজ করলে এই প্রবলেমটা অ্যারাইজ করে। যেমন স্টিল স্ট্রাকচার এখন খুব জনপ্রিয় হয়ে গেছে, কোনো একটা কিছু হইলেই আগে ক্লায়েন্ট বলে আগে স্টিল দেন স্টিল দেন, স্টিলে অনেক খরচ কম হয়ে যায়, স্টিল স্ট্রাকচার অনেক। কিন্তু এই স্টিল স্ট্রাকচারটাকে প্রোটেক্ট করার জন্য যে গালভানাইজিং করার দরকার বা যে আমার কম্প্রেসার কালার ইউজ করা দরকার বা হিটেড কোড ইউজ করা দরকার, এগুলো কিন্তু আবার খরচের বিষয়। হ্যাঁ, এটা কিন্তু মাথায় থাকে না, এগুলো না করলে কি হবে জানেন, ওই যে 2 দিন বৃষ্টি পড়তেছে 3 দিনের দিন জং ধরে যাবে, কারোর মাথায় নাই। 4 দিনের দিন আস্তে আস্তে করে ক্র্যাক করা শুরু করতেছে, জং ধরা শুরু করতেছে, আবার আর্কিটেক্ট ডাকে যে এটা ঠিক করে দিয়েছেন, এটা কেন স্ট্রাকচার কেন ক্র্যাক করতেছে, বা কোনো একজন সিভিল ইঞ্জিনিয়ারকে ডাকে এই প্রবলেমটা যাতে অ্যারাইজ না করে। এটা এটা জেনারেলি অনেকেরই আসছে যে হুট করে মাথায় আসতেছে, বাট পাস্টে কোনো একটা জায়গায় এক্সপিরিয়েন্স করে আসছে দেখে তার কিন্তু এটা খুব সহজে মাথায় চলে আসবে। তো বলছে যে এটা একটা আসলে একটা ওয়ে, বাট নট নেসেসারিলি যে এটাই দিয়ে আপনি সবসময় সব প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। A familiar problem often includes us adopt a particular way of thinking about the problem, which may prevent us from finding a new way for solution। হ্যাঁ, আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমরা কি করি, কোনো একটা প্রবলেমকে আসলে সারা জীবন যেভাবে দেখে আসছি ওইভাবেই দেখে আসি, নতুন কোনো আঙ্গিকে সলভ করার চিন্তা ভাবনাটা করি না। আবার ওই যে আমি আবার ওই এক্সাম্পলের কথাই আমি বলি যদি, যে এই জায়গাটাকে আমার ঘরের ভিতরটাকে আমার শেডিং ডিভাইস লাগবে, বা আমি বাইরের টেম্পারেচারটাকে ঘরের ভিতরে আনতে দিতে চাচ্ছি না। তো সেটার জন্য আমাদের কি ছিল, আমার ওই যে কি বলবো, বাংলাদেশে কন্টেম্পোরারি বলি বা যেটাই বলি সেটা অনুসারে রুলস ছিল যে আমাকে নিচে থেকে সিল লেভেল রাখতে হবে, এই লেভেলে লিন্টার লেভেল রাখতে হবে, ছোট ছোট পাঞ্চ করতে হবে, 1/3 পাঞ্চ করতে হবে, এরকম ইত্যাদি। তো ওইটা থেকে যদি আমরা নাই বের হইতে পারি তাহলে আমরা প্রবলেমটাকে মানে ডিজাইনের ক্রিয়েটিভিটিটা আনবো কিভাবে, তাই না? আমাদেরকে চিন্তা করতে হবে যে এই প্রবলেম নতুন কোন ওয়েতে সলভ করা যায়। প্রবলেম কিন্তু ভুলে গেলে চলবে না, যে প্রবলেম ইগনোর করলে চলবে না, প্রবলেম আপনাকে সলভ করতে হবে। প্রবলেম আমার কি, আমার প্রবলেম হচ্ছে আমার ঘরের ভিতরে হিট গেইন করে, রাইট? সো হিট গেইনিং এর প্রবলেম আমি সলভ করতেছি কিভাবে, আমি সেটা ব্রিক ওয়াল তুলে করব নাকি টোটালি গ্লাসের ফ্যাসাদ দিলে তো আমার তাহলে এই প্রবলেম সলভ হচ্ছে, তাহলে গ্লাসের ফ্যাসাদ দিয়ে অন্য কোনো উপায়ে প্রবলেম সলভ করা যায় কিনা সেটা আমি চিন্তা করে দেখবো। সো ফ্যাক্ট ইজ দ্যাট এখানে আসলে এটাই বলছে। Thus, there is a need for a balanced approach which will seek some guidelines from the past experience, but which will also strive for new or more effective solutions। বুঝতেই পারতেছেন যে এইভাবে করে একটা ব্যালেন্সিং একটা সলিউশনের দিকে আমাদেরকে যাইতে হবে, যেটা কিনা আপনি প্রবলেমটা হয়তো বা পাস্ট এক্সপেরিয়েন্স থেকেও পেয়ে আসছেন, এবং সেই সাথে আপনি একটা নতুন সলিউশন নিয়ে আসছেন যেটা কিনা এফেক্টিভ সলিউশন, নতুন এবং মডার্ন দিনের সাথে যেটা আরো ভালোভাবে যাচ্ছে বা আপনার ক্রিয়েটিভিটিটাকে বেশি করে এক্সপ্রেস করতেছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে এটাই যে মানুষের আসলে মস্তিষ্ক থেকে প্রিয় যে আইডিয়া গুলো আছে, মানুষ এই আইডিয়া গুলো আসলে বের করতে পারে না খুব সহজে। হ্যাঁ, ওই জায়গাটাতে কেন জানি স্টাক হয়ে থাকে। আপনাকে আসলে এটা সবসময় একজন আর্কিটেক্ট হিসেবে জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনি প্রত্যেকদিনই নতুন কিছু শিখতেছেন। আগে যে জিনিসটা আপনি শিখে আসছেন বা জেনে আসছেন 100% ওই জিনিসটা অ্যাকুরেট নাও হইতে পারে, বা হয়তো বা অ্যাকুরেট হইলো, ওই একই জিনিসকে সলভ করার আরো অনেক উপায় থাকতে পারে। ঠিক আছে, এই কারণে দেখবে যে ম্যাক্সিমাম আর্কিটেক্টদের একটা সিগনেচার টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়ে যায়। এটা যে তারা সবসময় ইচ্ছে করে করে তা কিন্তু না, কেউ কেউ ইচ্ছে করে করে যে এটাই তার ক্যারেক্টারিস্টিক্স, মানে তার
ডিজাইন দেখলেই যেন মানুষ বুঝতে পারে যে এটা হচ্ছে অমুকের ডিজাইন। এরকম কারো কারো ইয়া থাকে, মানে ইন্টেনশন থাকে, কিন্তু আসলে কিন্তু ইন্টেনশন থাকে না। ঠিক আছে, আসলে ব্যাপারটা হচ্ছে যে কিছু প্রি কনসেপশন থাকে, সেই কনসেপশন থেকে আসলে ওনারা বের হতে পারতেছে না। যে কেউ একজন সেপার ফেয়ারফেস কংক্রিট ইউজ করছে কোনো একটা জায়গায়, ইউজ করে তার খুব ভালো লাগছে, সে খুব ভালো একটা সলিউশন পাইছে। ওই ফেয়ারফেস কংক্রিট যে পুরা বিশ্বেই সব জায়গায় ইউজ করলে ভালো সলিউশন আসবে তা কিন্তু নাও হইতে পারে। ঠিক আছে, কিন্তু হয়তো বা, ঠিক আছে, বুঝতে তো পারতেছেন যে ওই জায়গাটা থেকে যদি, আইডিয়াটা থেকে যদি বের হইতে পারা যাইতো, বা সে যদি নতুন আঙ্গিকে একটু চিন্তা ভাবনা করা যায়, তখন কিন্তু হয়তো বা আরো ভালো সলিউশন, আরো ক্রিয়েটিভ সলিউশন আসা পসিবল ছিল। যেমন কাশেম আলম স্যারের ডিজাইন যদি আপনারা একটু ফলো করেন, বা তাবাসসুমের, যে বাংলাদেশে যখন তারা ডিজাইন করতেছে, বাংলাদেশে কিন্তু তাদের ডিজাইন সব ভার্নাকুলার আর্কিটেকচার হিসেবে মোটামুটি অ্যাক্লেইমড, সবাই জানে এটা, আগা খান অ্যাওয়ার্ড পাচ্ছে। বিকজ অফ হোয়াট? বিকজ অফ বাংলাদেশের এনভায়রনমেন্ট বা হচ্ছে ক্লাইমেটকে কনসিডার করে তারা ডিজাইনটা করতেছে। মাইরা তাবাসসুমের দুবাইয়ের মস্টের ডিজাইনটা যে দেখেন তো, মিলে কিনা বায়তুর রৌফের সাথে? 1 ইঞ্চি মিল পাবেন না, কোনো মিল নেই, মিল থাকার কথাও না, এবং মিল যে নাই এটাই তার সাকসেস। দুবাই আর বাংলাদেশ তো এক না বাবা, কেমনে হবে মিল, তাই না? আমাদের ক্লাইমেটে যে জিনিসটা করা পসিবল, সেই জিনিসটা তো ওখানকার ক্লাইমেটে করা পসিবল না। আমরা যেভাবে এখানে ওপেন টেরাস, সরি ওপেন টু রুফ, ওপেন টু স্কাই দিতে পারতেছি, রুফের একটা জায়গায় আমরা পাঞ্চ করে দিতে পারতেছি, আমি যদি দুবাইয়ে এই কাজটা করতে যাই, যেই পরিমাণে ধুলা বালি, মানে ওই মরুভূমির বালি থেকে শুরু করে সবকিছু এসে ঘর ভরে যাবে বা মসজিদটা ভরে যাবে, আপনি তো ওটা ইউজই করতে পারবেন না। খুব সিম্পল এক্সাম্পল দিলাম। সো একই সলিউশন আসলে সব জায়গায় খাটে না। So, এই যে কনফার্মেশন বায়াসনেসটা, এইটাকে আসলে, এই জিনিসটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। হ্যাঁ, যে এই আমি কনফার্ম এই সলিউশন এখানে খাটবেই, এটাকে বলে কনফার্মেশন বায়াসনেস। এটা আসলে হওয়া যাবে না। ফর্ম জেনারেশন ইন আর্কিটেকচার খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ফর্ম জেনারেশনটাকে আপনারা তো যারা ডিজাইন থিওরি 1 বা 2 করছেন বা করতেছেন এখনো, তারা তো জানেনই যে ফর্ম জেনারেশন কি, ফান্ডামেন্টাল রেফার্স টু দা ডিজাইন প্রসেস ইন আর্কিটেকচার। আমি একটা সাইট দিয়ে যেটা বলছিলাম, যে আমরা প্রথমেই চিন্তা করি কি ফর্মেট বিল্ডিং বানাবো, এটা কি স্কোয়ার বানাবো, সার্কেল বানাবো না ট্রায়াঙ্গেল বানাবো, দ্যাট ইজ কল ফর্ম জেনারেশন। তো কি বলছে যে architecture design process concerns a number of activities including the following: formulating the program requirements, evaluating the site and carrying out the necessary site investigations, undertaking the spatial design and coordinating it with required structures, services and environmental control. ফার্স্ট পয়েন্টটা বলছে যে আপনার কি কি প্রোগ্রাম দেওয়া হয়েছে, সেই প্রোগ্রাম অনুসারে একটা রিকোয়ারমেন্টকে ফর্মুলেট করা। সেটা কি রকম? যারা ডিজাইন প্রসিডিউরে চলে গেছেন তারা সবাই জানেন, যারা একটু জুনিয়র আসছেন 1 1 1 2 বা 2 1, তাদেরকে বলছি, আপনি যখনই আপনাকে একটা গিভেন সেট অফ প্রোগ্রামস দেওয়া হবে, যে এটা এত স্কোয়ার ফিট, এটা এত স্কোয়ার ফিট, আপনাকে সাথে সাথে জিনিসটা ভলিউমেট্রিক একটা আইডিয়া নিয়ে ফেলতে হবে, যে আমার এত স্কোয়ার ফিট জায়গাতে, মানে আমাকে যে স্কোয়ার ফিট গুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি আমি সব একটা একটা করে সাইটে বসাতে থাকি, আমার তো ফুল সাইটটাই কভার হয়ে যাচ্ছে, তাই না? তো এটা কিন্তু আসলে প্রোগ্রাম ফর্মুলেটিং করাটা না। তো এটাকে কমানোর জন্য কি, তার মানে আমাকে বিল্ডিং এর হাইট বাড়াইতে হবে। তো বিল্ডিং এর হাইট কত বাড়ালে আবার গ্রাউন্ড কভারেজ কত আসতেছে, এই যে টোটাল বিষয়টা যে ফর্মুলেটিং এর ব্যাপারটা, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে তারপরে আপনি সাইট ইভালুয়েট করতেছেন, এবং এটা কিন্তু আমি ডিজাইন প্রসিডিউরের কথা বলছি, মানে একবারে আপনি যখন হাত দেওয়া শুরু করবেন তখনকার কথা, এর আগের অ্যানালাইসিস সব শেষ ধরে নেন আপনার। তো তখন বলতেছে যে ওই যে সাইট থেকে যে নেসেসারি যে ইনভেস্টিগেশন গুলো আপনারা করে আসছিলেন, ওইখান থেকে কি কি ডিসিশন পাইছিলেন, এইটার পরে অ্যাপ্লাই করা শুরু করতে হবে। ওই যে ফর্মুলেট করে যে প্রোগ্রাম গুলো রাখছেন, আমরা বলতাম ভলিউমেট্রিক স্টাডি, এই ভলিউম গুলাতে আমি এরপরে আমার ওই ডিসিশন গুলো অ্যাপ্লাই করা শুরু করবো। ওকে, তারপরে বলছে যে আন্ডারটেকিং দ্য স্পেশাল ডিজাইন এন্ড কোঅর্ডিনেটিং ইট উইথ রিকোয়ার্ড স্ট্রাকচার, সার্ভিসেস এন্ড এনভায়রনমেন্টাল কন্ট্রোল। তারপরে আমার টোটাল যে স্পেশাল ডিজাইনটা আছে, এটাকে আমি কি করা শুরু করবো, আমার স্ট্রাকচারের সাথে কোঅর্ডিনেট করব, কোথা থেকে আমার সার্ভিস হচ্ছে এবং এনভায়রনমেন্টাল কন্ট্রোলটা কিভাবে হচ্ছে, টোটাল ব্যাপারটাকে একটা সিঙ্গেল স্পেশাল ডিজাইনের ভিতরে আমাকে আন্ডারটেকিং এর প্রসিডিউরে নিয়ে যাইতে হবে। এতক্ষণ কি করছিলাম, আমরা টুকরা টুকরা কাজ করতেছিলাম, তাই না? টুকরা টুকরা ভাবে প্রোগ্রামটাকে ফর্মুলেট করলাম, তারপরে সাইট অ্যানালাইসিস করলাম, এরপরে কি বলছি, ওই সাইট অ্যানালাইসিস থেকে যে ডিজাইন ডিসিশনস গুলো ছিল সেগুলো আমি প্রোগ্রামে ফর্মুলেট করে ফেললাম, বা প্রোগ্রামে আমি সেটাকে অ্যাপ্লাই করে ফেললাম। অ্যাপ্লাই করে ফেলার পরে বলতেছে যে টোটালি আমার এরপরে আমার স্ট্রাকচার কেমন হবে, সার্ভিস কেমন হবে, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, দেখেন সব ব্যাপারগুলো একটা একটা করে হিট করা শুরু করছে। ফোর্থ পিরিয়ডে গিয়ে কি হয়েছে, এগুলো যদি সব আপনি সলভ করে ফেলতে পারেন, তারপরে আসবে প্রিপেয়ারিং কনস্ট্রাকশন ড্রয়িংস অ্যান্ড কস্ট অ্যানালাইসিস, অ্যান্ড ফিফথ পয়েন্ট ইজ আন্ডারটেকিং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন। আসলে এই কোয়েশ্চেনটাই আমি তখন করছিলাম, যেটা বলছিলাম যে শাহিদা প্লাস যে
সাদিয়া বোধহয় ছিল, ওরা যে অ্যান্সার করেছিল যে আসলে ডিজাইনের আর্কিটেকচারাল প্রসিডিউর গুলো কি কি বা স্টেপ গুলো ধাপগুলো কি কি, দিজ আর দোজ স্টেপস। ঠিক আছে, এইগুলোই হচ্ছে সেই ধাপগুলো যে আপনাকে একটার পর একটা এই ব্যাপারটা করতে হবে, আন্ডারটেকিং নিতে হবে। স্পেশাল ডিজাইনটা শেষ করে ফেলার পরে আপনি কি করছেন, কনস্ট্রাকশন ড্রয়িংটাকে আমরা ওয়ার্কিং ড্রয়িং বলি, ওই ড্রয়িংটা প্রিপেয়ার করতে হবে, কস্ট অ্যানালাইসিস করে ফেলতে হবে, স্পেসিফিকেশন রেডি করে ফেলতে হবে। ফাইনালি কি আপনি প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন করার জন্য আন্ডারটেক করবেন, আপনার হাতে নিয়ে ফেলবেন যে আমি এখন থেকে সব ড্রয়িং দেওয়া কমপ্লিট, আমার সুপারভিশনে যাব, কাজে লাগো তোমরা। Okay, so of all these activities, the spatial design may be considered the chief responsibility. Spatial design বুঝতেই পারতেছেন, যেটা আমরা আর্কিটেকচার ডিজাইন সাবমিট করা বা প্রপোজাল সাবমিট করার কথা বলি, ওইটাকে বোঝানো হচ্ছে এখানে, যে এইটাই হচ্ছে আসলে সব থেকে বড় রেসপন্সিবিলিটি অফ দ্য আর্কিটেক্ট, while other responsibilities are shared with the client, planners, engineers, landscape architect, project implementation personnel, তাই না? ব্যাপারটা তাই। মেইন আর্কিটেক্টের বা চিফ আর্কিটেক্টের প্রধান রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার ওই যে আর্কিটেকচারাল টোটাল প্রপোজালটা বা টোটাল ডিজাইনটাকে রেডি করে দেওয়া। এরপরে ধরেন ওয়ার্কিং ড্রয়িং আরেকজন করতে পারতেছে, সে তাকে হেল্প করতে পারবে হেল্পিং হ্যান্ড হিসাবে, বা আদার সেক্টরের যারা আপনার কি আছে বলেন, একটু আগে বলছি এক্সপার্ট আছেন, সেই সব এক্সপার্টদের আমরা হেল্প নিতে পারতেছি, তাই না? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের হেল্প নিতে পারতেছি, আমরা ইলেকট্রিক্যালদের হেল্প নিতে পারতেছি, সবার হেল্প নিতে পারতেছি, কিন্তু মেইন যে ডিজাইনের রেসপন্সিবিলিটি এটা হচ্ছে আর্কিটেক্টের। Architects generally have used four distinct ways in creating their architecture, which may be listed as follows: pragmatic way, iconic way, analogic way, and canonic way. চারটা ওয়ে এর কথা বলছে, যে চারটা ওয়েতে আসলে এই আচ্ছা আমি এটা একটু পজ দিয়ে যাই, আদারওয়াইজ বুঝতে সমস্যা হয়ে যাবে, এবং এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর্কিটেক্টরা প্রধানত চারটা উপায়ে কি করে, তাদের প্রবলেম সলভ বলি বা ডিজাইন বলি না কেন, ডিসিশন গুলো নেয়। এই চারটা ওয়ে গুলো কি কি একটা একটা করে আমরা দেখছি। ফার্স্ট এটা বলছে হচ্ছে প্র্যাগমেটিক ওয়ে। প্র্যাগমেটিক ডিজাইন প্রসেস ক্যারেক্টারাইজেস দ্য আর্লিয়েস্ট আর্কিটেকচারাল ডিজাইনস। ঠিক আছে, ওই যে বলে আসতাম রোমান, তারপরে বলেন গ্রিক, তারপর বাইজেন্টাইন। ওকে, ওই সময় কিন্তু এই যে 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 ডিজাইনের যে প্র্যাকটিসটা হইতো সেটাকে বলা হচ্ছে দ্য প্র্যাগমেটিক ডিজাইন প্রসেস। The basic reasons for building in those early days of human civilization was to create shelters for protection against hostile climate, Yes. and beasts. ঠিক আছে? Though these also provided spaces for resting and sleeping. As days passed, more needs grew beyond the mere need of sheltering, and the human built form went through a process of gradual changes over thousands of years in response to various changes in the human races. আচ্ছা, এটা আসলে বোঝাতে চাইছে, যেটা খুব সহজ একটা কথা, হিস্ট্রিক্যাল ব্যাপারটা, যে প্র্যাগম্যাটিক ডিজাইন প্রসেস যেটা ছিল, মানে আগের যুগের প্রি ঐতিহাসিক, ঠিক আছে, তো প্রাগৈতিহাসিক, সরি প্রি ঐতিহাসিক না, প্রি ঐতিহাসিক মিক্সড হয়ে গেছে। প্রাগৈতিহাসিক যুগে যে ডিজাইন প্রসিডিউর বা যেটা আস্তে আস্তে করে ইতিহাসকে জায়গা করে নিছে, ওই প্রসিডিউরটা কেন আসছিল? প্রথমে মানুষ গুহাবাসী ছিল, তারপরে তারা দেখলো যে গুহা আসলে তাদেরকে শেল্টার দিতে পারতেছে না, গুহার ভিতরে এই বাঘ ভাল্লুক ঠিকই ঢুকে পড়তেছে, বা এটা আসলে তাদের বসবাসযোগ্য খুব বেশি নয়। তখন তারা কি করলো, তখন তারা বাইরে একটা শেল্টার করার কথা চিন্তা ভাবনা শুরু করলো। বা সব জায়গায় তো যে আসলে গুহা অ্যাভেলেবল এমনও না, জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাইছে, গুহা তো বৃদ্ধি পায় নাই। সো পরবর্তীতে কি হচ্ছে, তখন তারা একটা বাইরে শেল্টার বানানো তৈরি করছে। আচ্ছা, একটা সরি একটু ইয়াতে যাই, একটা বই আছে 6000 ইয়ার্স অফ হাউজিং, খুব 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 ইন্টারেস্টিং একটা বই। যদি পসিবল হয় নির্ঘেতে পাওয়া যায় প্রিন্টেড কপি, পসিবল হলে কেউ মানে পড়ে দেখতে পারেন। আর্কিটেকচারাল নলেজ গেইন করার জন্য আমার কাছে মনে হয় যে খুব মানে ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা বই। আচ্ছা, তো যাই হোক, তো এরপরে আসলো যে এই যে ফর্মের ডেভেলপমেন্ট গুলো তখন থেকে শুরু হলো। হ্যাঁ, একটা শেল্টার বানাইছে, প্রথমে হয়তো বা কিছু বাঁশ টাস কাঠ টাট কেটে এনে বানাইছে, দেখতেছে যে টিকতেছে না, একটা ঝড় আসলে উড়ে নিয়ে যাচ্ছে, একটা ভালো বেশি গুঁতা দিলে পড়ে যাচ্ছে। আগে কিন্তু ওই হস্টাইল এনভায়রনমেন্ট এরকমই ছিল, কিন্তু কি বলতেছে যে আর্কিটেকচার আসলে সূচনাটা কেন হইলো, মানুষের প্রয়োজন থেকে, রাইট? মানুষের কি করতে হবে, এই হোস্টাইল এনভায়রনমেন্টটাকে আসলে ফাইট করার জন্য তাকে একটা শেল্টার বানাতে হবে, সেই শেল্টারের নিচে তাকে আশ্রয় নিতে হবে, তাকে ঘুমাতে হবে একটু নিরাপদে, সে যেন ঘুমানোর সময় তাকে চিন্তা না হয় এই তো আমাকে এসে মানে শত্রু আক্রমণ করে ফেলবে, বা শত্রু বলতে তো তখন বন্য পশু পাখি বোঝাচ্ছে। এরপরে মানুষের শত্রুতা মানে বৃদ্ধি পাইলো, তখন হচ্ছে মানুষই শত্রু হয়ে গেল। ওকে, সো এই চিন্তাগুলো যাতে না করতে হয়, এইগুলো থেকে ছিল তখন ডিজাইনের মানে সলিউশন আসা শুরু হলো, বা ডিজাইনের স্টার্টিংটা তখন শুরু হলো। এরপরে বলতেছে যে 1000 বছর ধরে এই প্রসেসটা
কি কিসের ভিতর দিয়ে গেছে বলেন? হাজার হাজার গ্রাজুয়াল চেঞ্জেস এর ভিতর দিয়ে গেছে, তাই না? ইন রেসপন্স টু ভ্যারিয়াস চেঞ্জেস ইন দ্য হিউম্যান রেস, মানুষের চাহিদা দিন দিন বাড়া শুরু করছে, হিউম্যান রেসের বিভিন্ন ধরনের কি চেঞ্জ আসা শুরু করছে। যে বললাম, শত্রুতা হয়ে গেছে, নেইবার নেইবারে শত্রুতা হয়ে গেছে, দেশে দেশে যুদ্ধ লাগা শুরু হয়েছে, শত্রুতা বেড়ে গেছে। তো যখনই আপনারা একটু জাস্ট চিন্তা করে দেখেন যে বিল্ড ফর্মের ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে চেঞ্জ হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে শত্রু কারা ছিল? ওই যে পশু পাখি, ঠিক আছে? পশু পাখির হাত থেকে বাঁচার জন্য এইটুকু বিল্ড করলেই তো মানে এনাফ হয়ে যাচ্ছিল। মানুষ যখন শত্রু হয়ে গেছে, তখন তো আর ওইটুকু বিল্ড করলে চলতেছে না, তখন কি বানানো হচ্ছে? দুর্গ বানানো লাগতেছে। এই যে যত পৃথিবীতে ক্যাসেল তৈরি হয়েছে, ক্যাসেল মানেই দুর্গ, সেটা ইন্ডিয়ার সব থেকে বেশি এক্সাম্পল দেখতে পারবেন। বিকজ অফ হোয়াট? দুর্গ যাতে আক্রমণ করতে না পারে বাইরের শত্রুরা এসে। তো দুর্গ কি? দুর্গ একটা স্ট্রাকচার, দুর্গ একটা কাইন্ড অফ স্ট্রাকচার, রাজপ্রাসাদ যেগুলোকে বলি বা দুর্গ বলি। তো এটাও স্ট্রাকচার, এটাও আর্কিটেকচার একটা পার্ট, তাই না? আর্কিটেকচার এই পার্ট। অথচ ওই যে রোমান পিরিয়ড ছিল বা গথিক পিরিয়ড ছিল, ওইসব পিরিয়ডে কিন্তু আপনি স্ট্রাকচারের একটা প্যাটার্ন দেখবেন, কিন্তু এই ধরনের প্যাটার্ন দেখবেন না যে হ্যাঁ ঠিক আছে, হোস্টেল ব্যাপারটা তো থাকবে, যে হঠাৎ করে যেন কেউ ঢুকে পড়তে না পারে, ভেঙে ফেলতে না পারে। কিন্তু ওই পাহাড়ের উপরে পরিখা খনন করে বিশাল এইটা দিয়ে দুর্গের মতো করে, দুর্গ মানে কি? অভেদ্য, তাই না? কোনোভাবে ভেদ করতে পারবে না, এইভাবে বানানোর চিন্তা ভাবনা, এগুলো কখন শুরু হয়েছে? আস্তে আস্তে যখন হিউম্যান রেস এইসব চেঞ্জ হওয়া শুরু করছে। সো এইভাবে বলতেছে যে এইভাবে some archaeologists suggest that any particular craftsmanship originated at a particular place at a particular time but was subsequently spread by the successive cultural contacts over the earth's surface। ঠিক আছে, কিছু আর্কিওলজিস্ট সাজেস্ট করছে যে একটা পার্টিকুলার ক্রাফটম্যানশিপ আসলে একটা পার্টিকুলার জায়গাতেই গড়ে উঠছে, এবং দিস ইজ ভেরি ট্রু। যেমন আমি যদি ইজিপ্টের কথা বলি, বা যদি হচ্ছে আমি ওই যে পিরামিডের কথা বলি, তাহলে দেখেন পিরামিড কি আর কোথাও হয়েছে? হয় নাই। কেন হয় নাই? চিন্তা করে দেখছেন কখনো? ধরেন যারা পিরামিড বানাইছিল, তাই না, ওরা ইজিপ্টে বসে বানাইলো, ওরা অন্য কোথাও কি বানাইতে পারতো না? আর বলে যে হচ্ছে এই করা ফেলা হয়েছে, সেটা হয়েছে, বা এনিথিং লাইক দ্যাট। এটার সাথে আসলে কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এটার সাথে হলো যে ব্যাপারটা যে এত সিম্পলি এত না, মানে আমরা তো যে সব যত সিম্পল থিওরি দেওয়া যায় তত মানে কি বলবো সুবিধা আর কি হয় মানুষের, যার কারণে মানুষ সিম্পল থিওরি বানায় ফেলছে, যে ওই যে পিরামিড যারা বানাইছিল তাদের সবাইকে মেরে ফেলছে, বা তাজমহল যারা বানাইছে সবার হাত কেটে দিচ্ছে। হ্যাঁ, এটা একটা কথার কথা। তাজমহলের ব্যাপারটা ট্রু হইলে হইতে পারে, কিছু ঐতিহাসিক রেফারেন্স আছে, পিরামিডের কোনো রেফারেন্স পাওয়া যায় না, ইনফ্যাক্ট কারা বানাইছে এটা কেউ জানে না। তো ফ্যাক্ট ইজ দ্যাট যে পিরামিড যে জায়গাটাতে হইছে, সেইখানকার এনভায়রনমেন্ট, সেখানকার ক্লাইমেট, সেখানকার ক্রাফটম্যানশিপটা ওই জায়গাটাকে সাপোর্ট করে গেছে। আপনি চাইলেও অন্য কোনো একটা জায়গায় কিন্তু পিরামিড বানাইতে পারবেন না। ঠিক আছে, তো এটাই বলছে, কিছু আর্কিওলজিস্ট সাজেস্ট করছে যে কোন একটা পার্টিকুলার জায়গার পার্টিকুলার ক্রাফটম্যানশিপ তৈরি হয়েছে শুধুমাত্র ওইখানকার পার্টিকুলার আর্থ, আর্থ মানে তো মাটি বুঝাচ্ছে, মাটির কোয়ালিটি বা এনভায়রনমেন্ট কোয়ালিটি এইসবের কারণে। এবং সাকসেসফুলি সেটা কি হয়েছে, পরবর্তীতে কালচারের পরে কালচার, বা আমরা যদি বলি যে জেনারেশনের পরে জেনারেশন এসে ওই কালচারটাকে সুন্দরভাবে মেনটেন করে গেছে। আরো একটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে বাইজেন্টাইন পিরিয়ডের, যেটা কিনা বর্তমানে তুরস্ক, ঠিক আছে, বা ইস্তানবুল। ইস্তানবুল বা তুরস্কতে গেলে আপনারা আমি জানি না যাওয়ার সুযোগ হবে কিনা, বা না গেলেও দেখতে পাবেন যে সার্চ দিলে বা এনিথিং দেখ, ওরা কিন্তু এখন পর্যন্ত ওই যে কালারফুল কাঁচ দিয়ে যে ডিজাইন করার ব্যাপারটা, ওটা এখন পর্যন্ত ধরে রাখছে। হুম। বাইজেন্টাইন আর্কিটেকচারের মেইন ইয়ার পার্ট কি ছিল? যে খুব কালারফুল স্টেইন গ্লাসেস, রাইট, রোজ উইন্ডোজ, স্টেইনড গ্লাসেস, এগুলো বেশি ইউজ করা হচ্ছে, এটা ছিল ওদের মেইন ফোকাসটা। এখনো দেখবেন রোজ উইন্ডো ইউজ হয়, এখনো দেখবেন স্টেইন গ্লাস ইউজ হয়। সব থেকে বড় প্রমাণ হচ্ছে বাণিজ্য মেলায় খেয়াল করবেন, প্রত্যেকবার কিন্তু একটা করে ওই যে তুরস্ক বা ইস্তাম্বুলের একটা টার্কিশ যেটা বলে, টার্কিশ একটা করে স্টল আসে, বা টার্কিশ স্টল বাংলাদেশে অনেক আছে, পুলিশ প্লাজায় আছে, আর অনেক জায়গায় আছে। ওইগুলোতে গেলে দেখতে পারবেন যে ওদের প্যাটার্নটা আপনি খুব সহজেই মানে আপনি দেখতেছেন যে আরে এটা তো হ্যাঁ টার্কিশ, আপনি দেখলে চিনতে পারতেছেন। ভেরি কালারফুল গ্লাসেস ইউজ করা, মানে জুয়েলারির একটা প্যাটার্ন, সব সিমিলার। এটা কিভাবে হয়েছে? যুগের পর যুগ ধরে ওরা আসলে জিনিসটাকে মেনটেন করে গেছে এবং জিনিসটাকে আসলে ধরে নিয়ে আসছে। আমি যদি এখন বলি বাংলাদেশি জুয়েলারি প্যাটার্ন কোনটা, আপনি বলতে পারবেন? পারবেন না, কিন্তু কোনো প্যাটার্ন নাই। So this is it. The iconic design process is characterized by the fact of often a society has a fixed mental image of what a platform should be like. হ্যাঁ, যদি আমি কোনো আইকনিক ডিজাইন প্রসেসের কথা বলি, যেমন এই যে এক্সাম্পল গুলো দিয়ে ফেললাম, বাইজেন্টাইন আর্কিটেকচার, এই ইজিপশিয়ান আর্কিটেকচার বা গ্রিক আর্কিটেকচার, দেখেন একটা মানে
কি বলবো, কমন একটা টার্ম দিয়ে আমি কিন্তু ক্যারেক্টারিস্টিক্স মানে এটাকে এক্সপ্লেন করে ফেলতে পারতেছি, আমার ফার্দার কিছু বলতে হচ্ছে না। আমি যখনই বলবো বাইজেন্টাইন, আপনাদের সামনে কিন্তু একটা ধরনের পিকচার চলে আসবে। যখনই আমি বলবো গথিক, আপনি গথিক বিল্ডিং পৃথিবীর যেখানে থাকে আপনি চিনতে পারবেন, কারণ গথিক সব বিল্ডিং একই রকম। বিকজ অফ হোয়াট, এই যে একটা সোসাইটির একটা ফিক্সড মেন্টাল ইমেজ ছিল যে তাদের বিল্ডিংটা এমনই হবে দেখতে, এইটার কারণে এই ধরনের আইকনিক ডিজাইন প্রসেসটা তৈরি হইতে পারছে। আমি যদি বলি বাংলাদেশি আর্কিটেকচার এত বেশি মিক্সড আপ হয়ে গেছে আমাদের আর্কিটেকচারটা, যে আসলে বের করে আনা সম্ভব হয়নি। তারপরে স্টিল আমি বলে দিচ্ছি যে আসলে আছে আমাদের যেটা ভার্নাকুলার যে প্যাটার্নটা, ওইটা কিন্তু আমাদের নিজস্ব, কারণ ওইটা আর কোথাও নাই, এবং ওটা আমাদের এখানেই আসলে ফার্স্ট শুরু হয়েছিল। ধরে রাখতে পারিনি বা প্র্যাকটিস করতে পারিনি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট আছে, ছিল না যে এমন না। আচ্ছা, তারপর হচ্ছে once the build form is found to respond well under a given set of requirements, it is used to repeatedly without hesitation. এটা আরেকটা বড় ব্যাপার, যে যখনই কিনা কি হয় একটা বিল্ড ফর্ম একটা সার্টেইন এনভায়রনমেন্টের আন্ডারে ভালো রেসপন্স করে, তখন কিন্তু আসলে সেটা ধরে রাখা ইজি হয়। এইটা আরেকটা রিজন আমাদের ভার্নাকুলারটা আসলে আমরা টিকাইতে পারি না, কারণ আমাদের ভার্নাকুলার আর্কিটেকচারের যে প্যাটার্নটা ছিল, দেখা গেছে যে বাঁশ ছন কাঠ দিয়ে বানানো বাড়িগুলো, নট অনলি ম্যাটেরিয়াল বা সব ট্রিটমেন্ট গুলো, এই ম্যাটেরিয়াল বেসড ট্রিটমেন্টটা আসলে আমরা ঝড় তুফান বা হোস্টেল এনভায়রনমেন্টের জন্য ইউজফুল করতে পারি নাই। যখন ইউজফুল করতে পারি নাই, তখন মানুষ মানে খুব বেসিক্যালি আস্তে আস্তে একটু টাকা পয়সা হওয়া শুরু করছে, ইকোনমিক্যালি সলভেন্ট হওয়া শুরু করছে, পরে ব্রিক ইট বালু সিমেন্টের দিকে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, তো এটাই বলছে যে দেয়ার ইজ এ মিউচুয়াল, এক্সাম্পলটা কি দিচ্ছে দেখি, দেয়ার ইজ এ মিউচুয়াল অ্যাডাপ্টেশন বিটুইন দ্য বিল্ড ফর্ম অ্যান্ড দ্য প্যাটার্ন অফ লিভিং অ্যান্ড দিস প্রমোটস অ্যাকসেপ্টেবিলিটি। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট কথা বলতে যে, আচ্ছা এইখান থেকে যদি আমি বলতে চাই যে আমি যদি অ্যাডাপ্টেশন করতে চাই, যে কাজটা মাজহারুল ইসলাম স্যার করছেন, আমি এক্সাম্পল কিন্তু দিয়ে ফেলছি যে ভার্নাকুলারে আমাদের কি কি ছিল, সেখান থেকে আমরা কোন জিনিসটাকে অ্যাডাপ্ট করবো আর কোন জিনিসটাকে আমরা আসলে চেঞ্জ করব। ধরে নিচ্ছি যে আমাদের ম্যাটেরিয়ালের প্রসেসিংটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাকে একটু পার্মানেন্ট ম্যাটেরিয়ালের দিকে কনভার্ট হইতে হবে, সেক্ষেত্রে কিন্তু তাই বলে কি আমি ডিজাইন কনসিডারেশন ফেলে দিয়ে আসবো? নট নেসেসারি। ঠিক আছে, ডিজাইন কনসিডারেশন কিন্তু আমাদের ফেলে দেওয়াটা মোটেই জরুরি না। আমি আমাকে ওই ক্রস ভেন্টিলেশন রাখতেই হবে। ওইটা ভার্নাকুলার মানে কি, মানুষ ঠেকে খেয়ে পড়ে শিখে নিজের গায়ে গা বাঁচাতে গিয়ে যে প্রবলেমের সলিউশনটা বের করছে, ঠিক আছে, সেই সলিউশনের থেকে বড় সলিউশন আর আমার হইতে পারে না। আপনি নিজে যে প্রবলেম ফেস করেন না, সেই প্রবলেম আপনি সলভ করতে পারবেন না, তুই যত হাইপোথিসিস দেন না কেন। সো ভার্নাকুলার কিভাবে একটা মানে উৎপত্তি হলো, ভার্নাকুলার উৎপত্তি হয়েছে এক্সিস্টিং প্রবলেম থেকে, রাইট? এক্সিস্টিং প্রবলেমের সলিউশন হিসেবে ভার্নাকুলার উৎপত্তি হয়েছে, সেটাকে আপনি ফেলে দিতে পারেন না, ওটাকে আপনি নিয়ে আসতে হবে। সো আপনাকে ক্রস ভেন্টিলেশন নিয়ে আসতে হবে। রুফিং একটু পিচ করলে যে বৃষ্টি পানিটা সহজে গড়ায় পড়ে যায়, এই টেকনিকটা চাইলেই কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম, আমরা ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিতাম, পিচ রুফ করে দিতাম, বাট সবাই যে ছাদ ঢালাই একটু ছাদে উঠবে ওই ব্যাপারটার দিকে আর কি কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট বলছে যে as the house building craftsmen perfect their traditional skills, these get deep deep into their consciousness and their intent become confined in passing these into the next generation, আচ্ছা, as they had learned it। ব্যাপারটা হচ্ছে এরকমই যে এই হাউস বিল্ডিং এর ক্রাফটম্যানশিপটা কিছুটা জেনারেশনের পরে জেনারেশনের উপরও ডিপেন্ড করে। এটা আসলে বাংলাদেশের জন্য কিছুটা অংশে না, একটা সময় ছিল যে গ্রামের দিকে বাপ দাদাদেরকে যেভাবে বাড়ি ঘর বানাইতে দেখে আসছে, ছেলেমেয়েরাও সেভাবেই আস্তে করে বাড়ি ঘর বানাইতো। আস্তে আস্তে ধীরে ধীরে পারসেপশন চেঞ্জ হয়ে গেছে, এডুকেশন চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হওয়ার পরে ওদের যখন মানে পার্সপেক্টিভ গুলো চেঞ্জ হয়ে গেছে, তখন আস্তে আস্তে ধীরে ধীরে বিষয়টা চেঞ্জ হয়েছে। বাট স্টিল নাও, আমি বাইরের যদি উদাহরণ দিই, আপনি যদি ইরানিয়ান এক্সাম্পল দেখেন, ইরানিয়ান আর্কিটেকচারের এখন পর্যন্ত কিন্তু ওরা ওই যে স্যান্ডস্টোন দিয়ে বাড়ি বানাচ্ছে। কেন? ওদের যে ক্রাফটম্যানশিপ, এবং নিজেদের বাড়ি নিজেরাই বানাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ওদের ক্রাফটম্যানশিপটা যুগের পর যুগ ধরে, বা আমি যদি বলি জেনারেশন পরে জেনারেশন ধরে আসলে পাস হয়েছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, ওরা জিনিসটাকে এইভাবে করে ধরে রাখছে। আচ্ছা, এইভাবে কি হয়েছে, একটা স্ট্রং প্রেশার অন ইন্ডিভিজুয়াল ক্রাফটে তৈরি হয়ে গেলে একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যায়, এবং সেটা কি করতে হয়, চেঞ্জেস ওভার লং পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এবং এটা আসলে একদিনে হয় না। আপনি একটা, এই যে আমি দেখেন ইজিপশিয়ান আর্কিটেকচার নিয়ে কথা বলতেছি বা বাইজেন্টাইন নিয়ে কথা বলতেছি, এইসব সভ্যতা শুরু হয়েছে কবে? আজকে? কবে বলেন তো, কেউ বলতে পারবেন? বিসি গুলো আমি জানি কেউ সাল মনে রাখে না। সেই 4500 বিসি থেকে শুরু করে 600 বিসি পর্যন্ত হচ্ছে বাইজেন্টাইনের গথিকের টাইম পিরিয়ডটা, তাই না? তো ওই সময়ের কথা আমি এসে এখন বলতেছি 2020-তে, তাহলে কত বছর ধরে একটা মানে সময় লাগে একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে। সো এই টোটাল যে ব্যাপারটা, এটাই আসলে আসলে প্র্যাগমেটিক ডিজাইন প্রসেস। নাও সেকেন্ড পয়েন্টটা ছিল আমাদের দ্য অ্যানালজিক ডিজাইন প্রসেস। এই চারটা পয়েন্ট পরে আজকে আমরা ছেড়ে দিব, পরে আর আগাচ্ছি না।
অ্যানালজিক ডিজাইন প্রসেসটা কি? এটা রেফার টু দ্য মেথড জেনারেটিং বিল্ডিং ফর্মস বেসড অন দ্য known objects. Frank Lloyd Wright used this process in a number of his works. For example, Wright used water lilies or mushrooms as analogies for the structural units of the Johnson Works Company's administrative building 1936 and the tower. ঠিক আছে, স্ট্রাকচারাল ইউনিটের অ্যানালজি হিসাবে কি ইউজ করছে? ওয়াটার লিলি এবং মাশরুম। এইটা এই যে ফ্র্যাঙ্ক লয়েড রাইট এই প্রসেসটা ইউজ করে গেছে। সেটা কি প্রসেসটা? এটা মেথড অফ জেনারেটিং বিল্ড ফর্মস বেসড অন সাম নোন অবজেক্টস। হ্যাঁ, মানে এই যে আমি একটু যে ভার্নাকুলারের কথা বললাম, এই ব্যাপারটা আসলে এইটাই। তো বাংলাদেশেও মনে করেন এরকম অনেক চলে আসছে, যেটা কিনা আসলে দেখবেন যে লোকালি খুবই প্রোক্লেইমড বা লোকালি খুবই কি বলবো, খুবই ওয়েল ভাবে সলভ। ঠিক আছে, কিন্তু সো ওই টেকনিকটাকে ইউজ করে যদি আপনি ডিজাইনে ইনকর্পোরেট করতে পারেন, সেটা হচ্ছে অ্যানালজিক্যাল প্রসেস। যেমন আমি যদি এক্সাম্পল দেই যে কয়েকদিন আগে দেখবেন যে একটা নিউজ হয়েছে খুব, নর্থ বেঙ্গলের দিকে যে একটা যে 3 তলা মাটির বাড়ি করা হয়েছে, সামথিং লাইক দ্যাট। তো 3 তলা মাটির বাড়ি ওখানে কিন্তু কোনো ব্যাপার না, আসলে কোনো ব্যাপার না। এবং এটা নিয়ে আসলে অনেক মানে কি বলবো, রিসার্চও আছে, অনেক কিছু আছে যে মাটির বাড়িটা কিভাবে করা হয়, ভিতরে কি স্ট্রাকচার ইউজ করা হয়েছে, বা বাঁশ দিয়ে কিভাবে ঠেকানো দেয়, সবকিছু ইচ এন্ড এভরিথিং ইজ প্রপারলি ওয়েল সলভ। তো এইটাকে ইউজ করে যদি নর্থ বেঙ্গল একজন আর্কিটেক্ট ডিজাইন করে সুন্দরভাবে, হ্যাঁ, এটাই হবে কি আপনার অ্যানালজিক ডিজাইন প্রসেস। ওকে, যেটা কিনা একটা এক্সাম্পল দিচ্ছে যে ফ্র্যাঙ্ক লয়েড রাইট কোথায় ইউজ করছে, একটা জনসন ওয়ার্কস কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং সেটা টাওয়ারের জন্য। His hands in prayer for the Unitarian meeting house at Madison, এটা আরেকটা এক্সাম্পল দিচ্ছে। দুইটা এক্সাম্পল, আমরা চাইলে দুইটা নাম লিখে সার্চ দিয়ে ছবিগুলো দেখে নিতে পারেন। আমি দেখাইতাম যদি সময় থাকতো, উই আর রানিং আউট অফ টাইম, একটু বেশি দেরি হয়ে যাচ্ছে, সো আমি চলে যাচ্ছি আসলে। আচ্ছা, লি কর্বুজিয়ারও করেছে, সেটারও একটা এক্সাম্পল দিচ্ছে। তারপরে থার্ড প্রসেসটা হচ্ছে দ্য আইকনিক ডিজাইন প্রসেস, ইজ ক্যারেক্টারাইজড বাই এ কনসার্ন অফ প্যাটার্ন। এটা আসলে আমি বলে ফেললাম, ফর অর্ডার অ্যান্ড রেগুলারিটি। যেমন কিনা আমরা কি গ্রিক অর্ডার পড়ে আসছি না, যে গ্রিকদের 4টা অর্ডার ছিল, এই অর্ডার অনুসারে ওরা কাজ করতো, তাই না? ডরিক অর্ডার, এটা তো মোটামুটি মনে হয় যারা 1 1 পড়ে আসছে সবাই তো পড়ার কথা। ঠিক আছে, জি ম্যাম, পড়েছিলাম। হ্যাঁ পড়ে আসছেন। যারা একটু সিনিয়র হয়ে গেছে বোধহয় মনে করতে পারতেছে না নাকি, না যাই হোক, মনে থাকার কথাটা খুব সহজ। তো এই ডরিক, আয়নিক, করিন্থিয়ান, এই যে অর্ডার, এটা একটা রেগুলারিটি, একটা প্যাটার্ন। এটা করে কি হয়েছে, এই প্রসেসটা একটা ডিজাইনের একটা আইকনিক মানে প্রসেস। আইকনিক মানে তো বুঝতেছেনি, যেটা কিনা সহজে আইডেন্টিফাই করা যায়। এটারও আমি ওই যে সেম এক্সাম্পল গুলো যেগুলো দিয়ে আসছি, এটা ডিজাইনারই এক্সাম্পল। হ্যাঁ, গথিক হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল। গথিকের যেসব ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো আপনি দেখবেন যে এত বেশি বোল্ড। আপনি বললাম না, আমি পৃথিবীর যে প্রান্তে যত আগের গথিক আর্কিটেকচার হোক না কেন, আপনি দেখে বলে দিতে পারবেন যেটা গথিক আর্কিটেকচার। ওই যে ভার্টিক্যাল একটা এরকম করে একটা ইয়া উঠে গেছে, নটরডেম চ্যাপেল দেখছেন তো সবাই, কয়েকদিন আগে আগুন লাগলো, পুড়ে গেল, মানুষ পুরো হাউকাউ করলো। হ্যাঁ, তো এরকম গথিক আর্কিটেকচারের এক্সাম্পল দেখলে যেরকম বোঝা যায়, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সটাকে কিছু ফর্ম, কিছু অর্ডার, কিছু লাইন্স, কিছু ডিজাইন প্রসেসের মাধ্যমে যদি আমি আইকনিক করে ফেলতে পারি, ক্যারেক্টারাইজড করে ফেলতে পারি, বা কি বলে একদম মানে দেখলেই বোঝা যায়, দেখলেই চেনা যায়, এরকম আইকনিক ভাবে স্টাবলিশ করতে পারি, সেটাই আইকনিক ডিজাইন প্রসেস। ও আচ্ছা, সরি, দিস ওয়াজ দ্য ফোর্থ নাম্বার। আচ্ছা, তাহলে তো শেষ। ফোর্থ না থার্ড ছিল এটা, বাদ গেছে কোনোটা? হ্যাঁ, ক্যানোনিক ওয়েটা এখানে নাই সামহাউ। ক্যানোনিক ওয়েটা দেখি, আমি যদি পারি পরে পড়াবো, আজকে যেহেতু নাই আর আমি এটা কন্টিনিউ করলাম না। আচ্ছা, 2টা পৃষ্ঠা হলে আমাদের এই চ্যাপ্টারটাই টোটালটা শেষ হয়ে যায়। আমি দেখি একটু কি বলে গেছে, জাস্ট একটা 5 মিনিট নিব। Architecture implications of creative thinking. ঠিক আছে, creative thinking in relation to solving a problem means understanding the problem in its true dimensions and trying to find out the best possible solution of the problem out of a number of possibilities. Architecture is a fundamental element in human life, and further it requires considerable investment of resources, and also it lasts for a long time, affecting the lives and living of the individuals who come in contact with for living or working within around it or being influenced. আচ্ছা, খুব সহজ জিনিসটা, আসলে একটু ইংলিশ অনেক বেশি বললে কঠিন কঠিন লাগে শুনতে, সেরকম কিছু না। আমি এটা জাস্ট আমার ভাষায় আমি পুরোটা বুঝাই যাচ্ছি। আই হোপ আপনারা একবার পড়লে রিড করলে মিলাই ফেলতে পারবেন। ফ্যাক্ট ইজ দ্যাট যে আপনি একই সাথে যদি ক্রিয়েটিভ থিঙ্কিং করতে চান এবং আর্কিটেকচারাল ইমপ্লিকেশন করতে চান, ঠিক আছে, সেটার জন্য আপনাকে কি করতে হবে আসলে? ব্যাপারটা হচ্ছে
একটা আগে তো বলছি যে প্রবলেম সলভ করতে হবে, প্রবলেম সলভিং এর জন্য যখন ক্রিয়েটিভ সলিউশন বের করতে পারবেন তখনই আপনি আর্কিটেকচারকে আসলে ক্রিয়েটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এক লাইনে কিন্তু টোটাল এই টপিকের মানে সারমর্ম আমি বলে দিলাম, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যে আগে আমার প্রবলেম কি, আপনি সব জায়গায় আগে আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে প্রবলেম কি, সাইটের প্রবলেম কি, ডিজাইনের প্রবলেম কি, বা এটা কি। আগে তো আমি সাইটের প্রবলেমই খুঁজে বের করার চেষ্টা করবো যে আমার সাইটের এই এই প্রবলেম আছে, এইটাকে সলিউশন করার জন্য আমাকে ওয়ে বের করতে হবে। ধরেন আমি এমন একটা সাইটে পাইছি যে সাইটটার আমার চার সাইডেই হচ্ছে বিল্ডিং, হ্যাঁ, মাঝখানে আমি একটা সাইট পেয়ে গেছি যেটা চারটা পাশেই আবার অবস্ট্যাকলস। তো ওইখানে একটা বিল্ডিং ডিজাইন করলে সেই বিল্ডিং এর ইনহ্যাবিটেন্টসরা না পাবে কোনো ভিউ, যদি আমি সেটব্যাক মেনটেন করি কিছু আলো বাতাস পাবে কিন্তু কোনো ভিউ পাবে না, কিছু পাবে না। তো আমার এই সাইটের আসলে কি বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার, রাইট? সেই চ্যালেঞ্জকে কিন্তু সলভ করা যায়, সেই চ্যালেঞ্জকে সলভ করা পসিবল। কতটা ইনোভেটিভ ওয়েতে পসিবল সেটাই হচ্ছে আপনার কাজ। আপনি যত ক্রিয়েটিভ ওয়েতে এই চ্যালেঞ্জকে মানে সলভ করতে পারবেন ততই কিন্তু আপনার সার্থকতা। আপনার চারটা পাশ বন্ধ হলো, আপনার উপর কিন্তু খোলা, আপনি উপর থেকে লাইট নিয়ে আসেন, লাইট শ্যাডোর কাজ করেন, আপনি রুফের ট্রিটমেন্ট কিভাবে করা যায় সেটা আনেন, আপনি উপর থেকে লাইটের ওয়েল কিভাবে বানানো যায় সেটা চেষ্টা করেন, একটা কোর্টিয়ার্ড বানায় ফেলেন, ঠিক আছে? আমি কিন্তু মানে একটা দুইটা করে জাস্ট এক্সাম্পল বলতেছি, এরকম হাজার হাজার সলিউশন হইতে পারে। আপনার চ্যালেঞ্জ যত বেশি হবে আপনার কিন্তু সলিউশন তত ক্রিয়েটিভ হবে, এটা রাখবেন। আমিও আমি বোধহয় কম বেশি একটা প্রজেক্টের ছবি দেখাইছি, অনেক ক্লাসেই দেখাইছি, অনেকেই দেখছেন। ওই যে রেসিডেন্স নূরের ব্যাপারটা আমার হঠাৎ করে মাথায় আসলো এটার সাথে অ্যাপ্লাই করতে গিয়ে, যে রেসিডেন্স নূর কিন্তু একদম খুব মানে ঘিঞ্জি একটা জায়গায়, কিন্তু রিয়াজ স্যার যখন ওটাকে মানে ডিজাইন করছে, আপনি ওই ডিজাইন দেখে আপনি বুঝতেই পারবেন না যে এত ঘিঞ্জি চারিপাশে এত গিরগির গিরগির করা এরকম একটা জায়গায় ডিজাইন করা হয়েছে, বিকজ ভিতরে এত সুন্দর লন করে কোর্টিয়ার্ড করে উপর থেকে লাইট নিয়ে এসে এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে যে এটা আসলে বোঝার কোনো উপায় নাই। সো দিস ইজ ইট। আপনার চ্যালেঞ্জ যত বেশি হবে এবং সেটাকে যত ক্রিয়েটিভ ওয়েতে আপনি সলভ করতে পারবেন সেটাই হচ্ছে আপনার আসলে আর্কিটেকচার ইমপ্লিকেশনস এর ব্যাপার। সেটা শুধুমাত্র যে আপনি ডিজাইন আইডিয়া দিয়ে সলভ করবে এমন না, ডিজাইন আইডিয়াস আসতে পারে, ব্যাটারিয়াল ইমপ্লিফিকেশন আসতে পারে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল কনসিডারেশন থেকে আসতে পারে, অনেক কিছু আসতে পারে। এই যে যে শব্দগুলো বা যে কথাগুলো বারবার রিপিট করি এগুলোর মধ্যে আসলে সলিউশন গুলো লুকায় আছে। সো আজকের মতো আমি এখানে শেষ করতেছি। আমরা ইনফ্যাক্ট রেকর্ডিংটাও স্টপ করে দিচ্ছি, বাট প্লিজ কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি করবেন।